সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত আজকের এই বিশেষ আড্ডাতে। আড্ডা বলবো নাকি আসর, আমি বলছি তোমাদের একটা নাম দিছি আসর, পদার্থবিজ্ঞানের আসর। সো পদার্থবিজ্ঞানের আসর কেন বলতেছি, যদি আল্লাহ তাআলা রহমত করে এবং আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম না হয়, তাহলে নিশ্চিত থাকো যে আমাদের ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। যারা ধৈর্য ধরে থাকবা তারা অনেক কিছু শিখতে পারবা, যারা হচ্ছে তোমার ওই শর্ট টাইম মেমোরির জন্য আসতেছো তারা অল্প কিছু শিখে চলে যাবা। সো আমরা আজকে আমাদের পদার্থবিজ্ঞানের আসরে আমরা বেশ ইন্টারেস্টিংলি তিনটা চ্যাপ্টারের সাথে পরিচিত হব। একটা হচ্ছে আমাদের গতি, কাজ ক্ষমতা, শক্তি এবং আলো রিলেটেড যে অধ্যায়টা আছে অর্থাৎ আলোর প্রতিফলন বা লাইট রিফ্লেকশন। একটা যদি বলে রাখি, যদি তোমাদের ইংরেজি ভার্সনে বন্ধু বান্ধব থাকে তাদেরকেও মেনশন দিতে পারো। আমি অবশ্যই তোমার হচ্ছে চেষ্টা করব ইংরেজি ভার্সনের জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বা ইংরেজি ভার্সনের জন্য যতটুকু জানার প্রয়োজন সেই জিনিসগুলো কতটুকু শিখাই দেওয়া যায় সেটা আমি ডেফিনেটলি ট্রাই করব। তোমরা দুইটা কাজ করবা, দুইটা কাজ করো। দুইটা কাজ আমি চাই যে 50+ শেয়ার হোক এবং তোমার হচ্ছে সবাই 10 জন বন্ধুকে মেনশন করো। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, আশা করি সবকিছু ক্লিয়ার আছে, একটু জানাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিব খুব শর্ট টাইমের ভিতরে। ওকে, আমরা একটু সময় নেব। ওকে, আচ্ছা, এক মিনিট সময় নিব আমরা একটু, 1 থেকে 2 মিনিট সময় নিব। ওকে, আমি দেখি একটা নতুন ফোন নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে একটা ছবি এঁকে রাখছি। এটার অবশ্যই তাৎপর্য আছে, টেনশন করার কোনো বিষয় নেই, আমি দেখাবো এটা কি জিনিস। তার আগে তোমাদেরকে এর থেকেও একটু বেশি ইন্টারেস্টিং জিনিস দিব আমি, যে তোমাদেরকে আসলে আলোর প্রতিফলন সংক্রান্ত তোমরা আসলে কতটুকু বেসিক বুঝো কিনা। দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল প্রবলেম দিয়ে রাখি, সেই প্রবলেমটা একটু তোমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। তোমাদেরকে বারবারই অনেক কিছু বলা হয়, তোমরা অনেক সময় ভাবো যে তোমাদের যে প্রতিফলনের যে সূত্র আছে, প্রতিসরণের যে সূত্র আছে, এই সূত্রগুলো হয়তো বা অহেতুক। মানে সিম্পল ভাষায় তোমরা অনেকে এইটুকু বুঝো যে আচ্ছা ঠিক আছে, আলোর প্রতি মানে যে তোমার আলোক রশ্মি যেখানে আপতিত হচ্ছে এবং তোমার হচ্ছে এইখানে আর হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি এবং হচ্ছে অভিলম্ব একই তল বরাবর থাকে, এটা আমরা সবাই জানি একটা সূত্র হিসেবে। এবং এটাও জানি যে অভিলম্বের সাথে তোমার হচ্ছে এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। এই সিম্পল জিনিস আজকে তোমাদেরকে একটু প্রমাণ করবো যে তোমরা আসলে জানো না, তোমরা বেসিকটা বুঝো না বলে দ্যাটস ওয়াই তোমরা প্রবলেমে ঝামেলা করো। ওই যে একটা কথা তোমাদেরকে বারবার বিভিন্ন ভাইয়া টিচাররা বলে না যে বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, তোমরা অনেকে পাগল হয়ে গেছো ভাই বেসিক জিনিসটা কি। সো আমি আজকে তোমাদেরকে এইটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করব বেসিক জিনিসটা আসলে কি। ঠিক আছে, আমরা বেসিক জিনিসটা কি এইটুকু বুঝলে কিছুটা হচ্ছে ট্রাই করবো। হচ্ছে আমাদের এক শ্রদ্ধেয় স্যার ছিল, তোমার আসলে তোমার উনি আসলে আমাদের ম্যাথ ক্লাস নিত এন্ড হচ্ছে স্যার আসলে খুব একদম বেসিকের ভিতর ঢুকে যেত এন্ড মনে হইতো যে আচ্ছা বেসিকটা বোঝার পরে মানে ধরো মানে সিম্পল থিওরি বুঝাইছে তারপরে মনে হয়তো সব প্রবলেম সলভ করা যাবে। সো আমরা কিছুটা ওই
প্রসিজারে আগাবো, ঠিক আছে? আমরা কিছুটা হচ্ছে ওই প্রসিজারে আগাবো। তাহলে তোমাদের জন্য একটা সুন্দর আমি ছবি আঁকার চেষ্টা করি, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা সুন্দর ছবি আঁকার চেষ্টা করতেছি। ওকে, আমি তাহলে পেয়ে গেছি, এবার আমি পেয়ে গেছি। তোমরা দেখি কারা কারা, আমি দেখি হচ্ছে তোমরা কারা কারা হচ্ছে তোমার 10 জন বন্ধুকে মেনশন দিলে এন্ড হচ্ছে তোমার আসলে শেয়ার করে ফেলছো, কারা কারা। ওকে, আশা করি সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। এই যে নিঝুম নিপা, তারপর হচ্ছে তোমার পারভিন আক্তার, ফরিদ মিয়া, এইচটি, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আজকে তোমরা কি খাওয়া দাওয়া করলে? আজকে তোমরা কি কি খাওয়া দাওয়া করলে? আমরা যেটা হচ্ছে যদি তোমাদের উপস্থিতি কম দেখি তাহলে হচ্ছে আমরা আমাদের যে গিফটের যে পরিমাণটা আছে বা আমাদের যে অ্যাকচুয়ালি ডেমিয়ান এন্ড ক্রসিয়ান উইকের যে ঘোষণা দিয়েছি ওটা অ্যাকচুয়ালি কমায় দিব। এটা হচ্ছে আপাতত আমাদের হচ্ছে একটু মোটামুটি ছোটখাটো সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু আসলে যদি দেখি যে না আসলে আমরা যেটা বলছিলাম যে আমরা গিফটের পরিমাণ বাড়াই দিব, যে তোমাদের ভিতরে আমাদের থেকে বেশি আগ্রহ দেখে, তো ঠিক তেমনি ভাবে কমাই দিব যদি তোমাদের ভিতরে আগ্রহ কম দেখি। ওকে, তাহলে হচ্ছে আমরা শেয়ার করে ফেলি, শেয়ার প্লাস হচ্ছে মেনশন। ওকে, এবার হচ্ছে পড়ালেখায় ফেরত আসি। পড়ালেখার ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলি আমি, যে তোমরা হচ্ছে সবাই আসলে মূলত গলীয় দর্পণ ছিল, এবং আসলে একটা দর্পণে দুইটা সাইডই আছে, অবতল মানে তোমার হচ্ছে অবতল সাইডও আছে এবং হচ্ছে উত্তল সাইডও আছে। একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমার আসলে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের সকল টিচাররাই কিন্তু এই উত্তল এবং অবতল জিনিসটাকে তোমার আসলে বাংলাতে না বলে অনেক সময় ইংরেজিতে বলে, এবং এই জিনিসটা কিন্তু আমরা মেডিকেল অ্যাডমিশনে যাওয়া ফেস করছি। আমাদের প্রশ্ন বাংলাতে হওয়ার কথা, বাট ওইখানে অপশনগুলো তোমার সব হচ্ছে ইংলিশে দিয়ে রাখছিল, এবং এইখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় যে আসলে তুমি উত্তল অবতল এই জিনিসটা বুঝো কিনা। সো একটা ছোট টিপস, যে তোমরা অবশ্যই উত্তল এবং অবতলের যে তোমার ইংরেজিটা আছে ওইটা মনে রাখবা, সেটা হচ্ছে কনকেভ, এবং মনে রাখার জন্য আমি টেকনিকটাও শিখাই দিব, এটা হচ্ছে কনভেক্স সাইড। ঠিক আছে, দেখো আমাদের এখানে তোমার হচ্ছে কনকেভ মনে রাখা খুবই সহজ একটা জিনিস বলি। দেখো এই যে জিনিসটা অনেকটা দেখতে, এই সাইডটাকে বোঝানো হচ্ছে না, ভেতরের সাইডটাকে। তো ভেতরের সাইডটাকে যদি তুমি অ্যাকচুয়ালি বোঝাইতে চাও, এটা অনেকটা দেখতে গুহার মতো না, অনেকটা দেখতে একটা গুহার মতো লাগতেছে। গুহা মানে কি? গুহা মানে হচ্ছে কেভ, কেভ, কেভ মানে কি? গুহা। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি তোমরা চাইলে মনে রাখতে পারো জিনিসটা, যে কনকেভ দেখতে গুহার মতো এবং হচ্ছে এটার সাথে, তাহলে বাকিটা থাকলো কি? কনভেক্স। বুঝতে পারছি ঘটনাটা? আমরা এইটুকু একটু মনে রাখবো। এখন দেখো যে কোনো একটা গোলীয় দর্পণ মানে গোল একটা গোলককে আমরা কেটে আসলে এই অংশটা নিছি। সো এই জিনিসটা কোন পাশে আসলে পাড়া লাগাচ্ছি আমরা, তার উপর ডিপেন্ড করতেছে কোনটা আয়না হিসেবে। যে সাইডে আমরা আয়না হিসেবে ব্যবহার করব সেই সাইডটা হচ্ছে আমাদের দর্পণ। ঠিক আছে, বা আমি যদি ধরে হচ্ছে এই সাইডটাকে আয়না হিসেবে ব্যবহার করি, তাহলে হচ্ছে এইটা আমাদের অ্যাকচুয়ালি দর্পণ। এখন তোমরা বলতে পারো ভাই এইগুলো আপনি শিখাবেন, এই বেসিক? মোটেই না, তোমাদেরকে আসলে অন্য জিনিস আমি শিখাইতে যাচ্ছি, সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছে। তো দেখো আমরা এইখানে আমি যদি হচ্ছে এই উত্তল সাইডে যদি পাড়া লাগাই, তাহলে অবতল সাইডটা আমার দর্পণ হিসেবে কাজ করবে। এখন এই দর্পণের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা দর্পণে একটা কথা হয়তো অনেকে খেয়াল করে জেনে থাকবা, যে এটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। ঠিক আছে, সো এইখানে আমাদের কেন্দ্রটা কোথা থেকে আসে? এই যে টোটাল যে বৃত্ত ছিল, ধরো এই জিনিসটা হচ্ছে আমরা এইখান থেকে কেটে নিয়ে আসছি, এই অংশটা কেটে নিয়ে আসছি, এবং এই যে ধরো এই অংশটা। সো এই যে আমাদের যে বৃত্তটা আছে, এই বৃত্তের যে কেন্দ্রটা, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বক্রতার কেন্দ্র। এবং তোমরা একটা থিওরি জানো, মানে তোমরা একটা নিয়ম জানো, যে তোমাদের যত ধরনের আসলে চিত্র অঙ্কন করতে হয় সেখানে তিনটা জিনিস অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করো তোমরা। তো ধরো এখানে একটা বস্তু আছে, সেটাকে কি করো তোমরা, সমান্তরাল যদি যায় সেটা কোথা দিয়ে আসে? ধরো হচ্ছে এখানে হচ্ছে প্রধান ফোকাস, সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে আসবে, এবং তোমরা এটা জানো যে প্রধান ফোকাস দিয়ে গেলে সমান্তরাল আসবে। এরকম সব ঘটনা জানো। আর একটা ঘটনা তোমরা জানো, যদি কোনো আলো, ধরো হচ্ছে আমি জিনিসটাকে এইগুলো মুছে ফেলি, আমার এটা অ্যাকচুয়ালি কনসার্ন না। আমাদের কনসার্ন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, একটু কনসার্নটা দেখাই তোমাদেরকে, যে আমাদের আসলে কনসার্নটা কোথায় সেটা দেখো, যে তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি কি জিনিস বোঝাই যাচ্ছি। দেখো একটু বুঝতে সমস্যা হইতে পারে যদি কথাগুলো ভালোভাবে না শুনো। যদি আমি এটাকে যদি হচ্ছে ধরো কেন্দ্র ধরি, এবং
কোন একটা আলো যদি এই বরাবর যায়, তোমরা অনেকেই জানো এই বরাবর গেলে এই বরাবর ফিরে আসে। তোমরা কি কেউ জানো যে কেন আসলে আলো এই বরাবর গেলে এই বরাবর ফিরে আসে? এইটা আমি আগে বুঝাবো, তারপরে আরো একটা এই জিনিসটাকে আর একটু অ্যাডভান্স লেভেলে নেবো। এই জিনিসটা আমি আগে বোঝাবো, তারপরে হচ্ছে এটাকে অ্যাডভান্স লেভেলে দেবো। আমার যতটুকু ধারণা, তোমাদেরকে কখনো এই জিনিস ক্লাসে বলা হয় না যে কেন আসলে বক্রতার কেন্দ্র বরাবর আলো গেলে বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যায়। এটা তোমাদের লেভেলের ইনফরমেশন, আমি তোমাদের থেকে হায়ার লেভেলের ইনফরমেশনে যাব না। তারপরে জিনিসগুলো ইন্টারেস্টিং যে ক্লাস হইতে পারে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে বোঝানো। আমি তোমাদের থেকে হায়ার লেভেলে যাব না, তারপরে ক্লাস ইন্টারেস্টিং হওয়া সম্ভব। এবং এইটা হচ্ছে একটা বিষয়, তোমরা আমাকে জানাও যে তোমরা এটা জানো কিনা। তোমরা এটাকে অ্যাকচুয়ালি জানা, তোমরা কি এটা জানতে যে হচ্ছে এই জায়গাটাতে যদি তোমার বক্রতার কেন্দ্র বরাবর যায়, বক্রতার কেন্দ্র বরাবর কেন ব্যাক করবে? এইটা আমাকে বলো কারা কারা জানতে। আর আমার সিস্টেমটা কি আমার ক্লাসে, আমি অলওয়েজ আশা করি যারা আমার ক্লাস করো তারা জানো যে হয়তো কমেন্ট করা যাবে না। কমেন্টের ক্ষেত্রে কি আমি যদি বলি ওয়াই অথবা এন দিয়ে রেসপন্স করবা। ইয়েস মানে ওয়াই, এন মানে হচ্ছে নো। ঠিক আছে? আচ্ছা, একটু জানাও, একটু জানাও। আচ্ছা, জানো না। আচ্ছা, জানো না, একজন জানে। আচ্ছা, মোহাম্মদ আজিমউদ্দিন, এ তো আমাদের হচ্ছে বিগ ব্যাং কোর্সের স্টুডেন্ট। আচ্ছা, তোমরা যারা বিগ ব্যাং ব্যাচের যে ভার্সন 2.0 তারা এখনই ভর্তি হইতে পারো। আপাতত ভার্সন 1 এর সাথে ক্লাস করবো, 15 তারিখের পরে আমরা শিফট করে দিব। এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে কল দাও অথবা পেজে মেসেজ দাও, ইনশাআল্লাহ তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা তোমার অ্যান্সারটা দেব। তোমরা সবাই এটা কি বুঝো? তোমরা সবাই এটা তো আশা করি বুঝার কথা যে আমাদের যে কোনো, ধরো হচ্ছে আমি এটাকে হচ্ছে কেন্দ্র ধরলাম, এই যে এই কেন্দ্রে যে ব্যাসার্ধটা আছে ধরো আর এর সাথে এই যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি স্পর্শক, ট্যানজেন্ট মানে স্পর্শক। দেখো এই যে আমরা সবাই তো জানি বৃত্তের ব্যাসার্ধের সাথে স্পর্শক অলওয়েজ কি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। বৃত্তের ব্যাসার্ধের সাথে তোমার হচ্ছে স্পর্শক কি করে, 90 ডিগ্রি অলওয়েজ কোণ তৈরি করে। এখন দেখো তোমার এই যে যে জিনিসটা খেয়াল করে দেখো তো, আমি এই জিনিসটাকে বা ধরো যদি আমি চিত্রটাকে এইভাবে না এঁকে যদি এইভাবে আঁকতাম, এইভাবে আঁকতাম, দেখো এই যে এই বরাবর, দেখো অলওয়েজ তোমার রেডিয়াসটা কি করতেছে, স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে। এইটুক তো বুঝো। এবার দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি সেই ঘটনাটাই ঘটতেছে না, এই জায়গাটায় অ্যাকচুয়ালি আসলে সেই ঘটনাটাই কিন্তু ঘটতেছে। খেয়াল করে দেখো, আমরা এইটাকে যদি হচ্ছে তোমার বলি যে আচ্ছা এইখানে হচ্ছে একটা স্পর্শক আমি কল্পনা করলাম, একটা স্পর্শক আমি কল্পনা করলাম, সেই আলোটা কি করছে 90 ডিগ্রি করে তার উপর পড়তেছে ধরো। এখন আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি যে আচ্ছা কোন একটা ধরো আমি এখন এই যে যে অংশটা, এটাকে ছোট একটা অংশ কেটে নিয়ে আমি এটাকে ফ্ল্যাট ধরলাম, এই যে ছোট এই যে এই অংশটাকে জাস্ট হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখো জিনিসটা মজা পাবা, একটু ভালোভাবে কথাটা শুনো। এখন দেখো আমার হচ্ছে এইখানে আমি যদি বলি হচ্ছে এর সাথে, দেখো এর সাথে এই জিনিসটা কত ডিগ্রি কোণ করে আসছে, 90 ডিগ্রি কোণ করে। সেম দেখো 90 ডিগ্রি কোণ করে আপতন করলাম, রশ্মিটাকে আপতিত হয়েছিল না রেডিয়াস বরাবর, সো 90 ডিগ্রি কোণ করে আপতিত হলো। এবার বলো এইখানে এটা তো আপতন রশ্মি, আপতিত রশ্মি, এবং আমাদের যে অভিলম্ব সেটাও কি এই লম্ব বরাবরই আছে না। আর আমরা কি জানি আপতন, আপতিত রশ্মি তোমার অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে, এবং দেখো এই যে টয়লেট কই দেখালাম, এই যে দেখো, এই যে দেখো এখন একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখো এই জায়গাতে কোণটা, এই জায়গাও সেই কোণ। এখন দেখো এই রশ্মিটাকে যদি আমি এইদিকে সরাই, এটাও এইদিকে সরবো, অর্থাৎ হচ্ছে এই কোণ ছোট করলে এই কোণও ছোট হবে। যদি কখনো আমি রশ্মি এই বরাবর ফেলে দিই তাহলে ওই বরাবরই ব্যাক যাবে। কত ডিগ্রি কোণ হচ্ছে ভাই, 0 ডিগ্রি না? যেদিকে আসতেছে সেই বরাবর চলে যাচ্ছে, যেদিকে আসতেছে সেই বরাবর চলে যাচ্ছে যদি অভিলম্ব বরাবর, দর্পণের সাথে যদি অভিলম্ব বরাবর পড়ে। এবার দেখো এখানে দৃশ্যটা এরকম হয়েছে না, এই পার্টিকুলার বিন্দুতে এই যে যে তোমার ব্যাসার্ধ বরাবর যে রশ্মিটা আসতেছে এই জায়গাটাকে যদি ছোট্ট একটা অংশ কল্পনা করি তাহলে এর জন্য এটা লম্ব না, এই বৃত্তাকার পথের জন্য এটা একটা লম্বের মতো কাজ করতেছে না। এই লম্বের মতো কাজ করতেছে বলে আমরা ওই লম্ব বরাবর ফিরে যাবে। ঘটনা কি বুঝতে পারছি? আমরা কি ঘটনা বুঝতে পারছি? আমরা কি এই কাহিনীটা বুঝতে পারছি যে কেন আসলে হচ্ছে তোমার এখানে আমাদের কেন্দ্র বরাবর যদি আসে, মানে বক্রতার কেন্দ্র বরাবর যদি আলো আসে, বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক যাবে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে।
আচ্ছা আবার একটু, আরেকজন বলতেছে আবার একটু, তাহলে জিনিসটা বুঝো, আমাদের এই টোটাল যে বৃত্তাকার পথটাকে কল্পনা করো, এটা আসলে হচ্ছে কি এই জিনিসটা, প্রথমে হচ্ছে এই ছবিটা দেখো, প্রথমে এই ছবিটা দেখো, এই ছবিটা ফার্স্টে দেখো, এইটা কি হচ্ছে একটা বৃত্ত, আমরা বৃত্তর কিছু অংশ কেটে নিয়ে এটা তৈরি করছি, এবং দেখো বৃত্তের যে কোনো পয়েন্টের সাথে ব্যাসার্ধ, যে কোনো পয়েন্টের সাথে ব্যাসার্ধ অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করে, এই যে কোনো পয়েন্ট আমরা স্পর্শক টানলে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এখন দেখো এই জায়গাটাও কি, এই যে এই যদি কেন্দ্র বরাবর আসে, এটা একটা ব্যাসার্ধের মতো কাজ করতেছে না এই বৃত্তাকার পথের জন্য, ব্যাসার্ধের মতো, তাহলে এই জায়গায় 90 ডিগ্রি কোণ বরাবর আপতন হয়েছে। এখন দেখো আমি যদি হচ্ছে দেখাই 90 ডিগ্রি কোণ বরাবর কোন একটা নরমালি একটা দর্পণে 90 ডিগ্রি কোণ বরাবর আপতন হলে সেই পথে আবার ফেরত চলে যায়, সেই পথে চলে গেলে কি হবে, কোণ জিরো হবে, অর্থাৎ যে পথে আসতেছে সেই পথে যাবে। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এর বাইরের যে কাহিনীগুলো আছে এইগুলো আসলে হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি দেখালে বেশি ভালো হয়, অর্থাৎ হচ্ছে সমান্তরাল আসলে কেন হচ্ছে তোমার তোমার প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস আসলে কেন সমান্তরাল যায়, এইগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাইলে ভালো হবে, বাট ওটা আসলে এখানে দেখানো পসিবল না। ঠিক আছে, আপাতত আমরা এখানে সীমাবদ্ধ থাকি, এই কনসেপ্টটুকু বুঝতে পারছি, ওগুলা না বুঝতে হবে। এটা কিন্তু তোমাদের থিওরি মানে বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেন আমি এখনই প্রমাণ দেখাবো, কেন এখনই আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো, এখনই আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো। আশা করি এরকম প্রবলেম তুমি আগে কখনো সলভ করিনি। সো যারা আমরা নতুন শিখতেছি, ফার্স্ট টাইম শিখতেছি, বন্ধুদেরকে জানাই, বন্ধুদের সাথে শেয়ার করি, সো দ্যাট হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আসলে সেই মজাটা নিতে পারি। আর মজা তো বন্ধু বান্ধব মিলেই ভালো লাগে, তাই না? ফ্রেন্ডশিপ ডে তো ভিডিও বানাইছিলাম। তো দেখো আমি তোমাদেরকে আর একটা হচ্ছে এবার হচ্ছে ম্যাথ দিব। এখন হচ্ছে ম্যাথ প্রবলেম, সবাই হচ্ছে মানে একদম রেডি হয়ে যাও। ছোটখাটো খাতা কলম ছাড়াও ম্যাথ হয়তো করতে পারবা, বাট খাতা কলম থাকলে ভালো। এই ম্যাথ প্রবলেমটা আমি সময় দিব হচ্ছে 40 সেকেন্ড, সময় দিব 40 সেকেন্ড। এর ভেতরে 40 সেকেন্ড না, আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছে 30 সেকেন্ডও পারবে। 30 সেকেন্ডের ভিতরে কারা কারা সলভ করতে পারে আমি দেখবো, ঠিক আছে? 30 সেকেন্ডের ভিতরে কারা কারা এই প্রবলেম সলভ করতে পারবে আমি সেটা দেবো। ওকে, আচ্ছা দেখো আমি ধরো এই যে একটা হচ্ছে ধরো সমতল দর্পণ, এই যে হচ্ছে একটা সমতল দর্পণ। আচ্ছা তোমাদের ইরফান ভাইয়া দেখলাম হচ্ছে তোমার হচ্ছে কমেন্ট করলো, তোমাদের ইরফান ভাইয়া হয়তো ছিল না, ভাইয়া ফ্রম বুয়েট, তোমাদের ইনশাআল্লাহ ম্যাথ ক্লাস নিবে। তোমাদের ইরফান ভাইয়া দেখলাম হচ্ছে আমার বন্ধু, আমরা হচ্ছে কলেজের খুবই ক্লোজ বন্ধু ছিলাম। ওকে, আচ্ছা দেখো আমি তোমাদের কাছে না এইভাবে চিত্র এঁকে দেওয়া যাবে না, চিত্র এঁকে দিলে অনেকেই পেরে যাবা। সো আমি তোমাদের প্রশ্নটা দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে কোন একটা আলোক রশ্মি, কোন একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণে পতিত হলো, একটি সমতল দর্পণে পতিত হলো। এখন এই সমতল দর্পণের সাথে আরেকটা সমতল দর্পণ, এই সমতল দর্পণের সাথে আরেকটা দর্পণ, একটু ইমাজিন করার চেষ্টা করো, আমি কিন্তু প্রশ্ন দেওয়ার পরে 30 সেকেন্ডের বেশি সময় দিব না। আরেকটা দর্পণ, আরেকটা সমতল দর্পণ, শুধু দর্পণ না, আরেকটা সমতল দর্পণ, 90 ডিগ্রি, বা আমি এরকম চিহ্নতে বোঝালাম পারপেন্ডিকুলার বা সমকোণে আছে, দর্পণ সমকোণে আছে, ঠিক আছে? এখন তোমার বলা হইলো ওই সমতল দর্পণের তোমার হচ্ছে প্রতিফলন কোণ কত? দ্বিতীয় সমতল দর্পণ যেটা আছে, আমি ধরলাম এই সমতল দর্পণটার নাম দিলাম 2 এবং হচ্ছে এই সমতল দর্পণের নাম দিলাম 1। সো 2 নং সমতল দর্পণে, সমতল আমি মুখে বলতেছি, যারা লেখা দেখতে সমস্যা তারা 2 নং সমতল দর্পণে প্রতিফলিত রশ্মির মানে প্রতিফলন কোণ কত? প্রতিফলন আমি বললাম এসএসসির বাইরে আমরা যাব না, তারপরেও প্রমাণ করবো যে না তোমরা আসলে অনেক জায়গায় তোমাদের ঘাটতি আছে, ঠিক আছে? এটা উদ্দেশ্য না, তোমাদের শিখানোটা মেন উদ্দেশ্য, ঠিক আছে? প্রতিফলন কোণ ওকে কত? আচ্ছা এবার হচ্ছে তোমাদের সময় শুরু। ওকে, সময় শুরু। আচ্ছা আপনাদের সময় শুরু। আমরা হচ্ছে কি করেন, আচ্ছা আটকে গেছে কি?
আচ্ছা এখানে একটা মান দেওয়া লাগবে, এখানে আর একটা মান দেওয়া লাগবে, আটকে গেছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের এখানে একটা মান দেওয়া লাগবে, ঠিক আছে? আমাদের এইখানে একটু মান দেওয়া লাগবে। তোমরা শুনতে দেখতে পাচ্ছ কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা আলোক রশ্মি আপতন হয়েছে তোমার হচ্ছে 30 ডিগ্রি কোণ করে। আলোক রশ্মি আপতন হয়েছে, আপতন কোণ এই যে এইখানে পতিত হলো, এই জায়গাটা হচ্ছে আপতন কোণ হচ্ছে। আচ্ছা আপতন কোণ, হ্যাঁ আপতন কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার বলো এখন থেকে 30 সেকেন্ড। না 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 না, ওইখানে হচ্ছে তোমরা আসলে অ্যাকচুয়াল অ্যানসারটাই মানে প্রশ্নটাই ঠিক ছিল না, প্রশ্নটাই তো অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। এই যে প্রথম সমতল দর্পণে যে আপতন হইলো, এই আপতন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এবার হচ্ছে প্রতিফলন কোণ বলো। এইখানে তো আসলে তোমার বইলেই দিনে আমি কোণের মান যে কত কোণে, তোমরা কি 90 ডিগ্রি ধরে নিছো নাকি? ওইভাবে তো হবে না। বলো বলো বলো। আচ্ছা অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি করে দিব। আচ্ছা 60 বলতেছে অনেকে, 30 বলতেছে অনেকে। আচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু, অনেকে বলতেছে পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু, দ্যাটস গুড। বলো বলো বলো। আচ্ছা তোমরা গ্রুপে অনেকে শেয়ার দিছো, এটা অ্যাপ্রুভ হয়নি দেখতেছি, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা অনেকে বলতেছে 30 ডিগ্রি, অনেকে বলতেছে 60 ডিগ্রি। কারা কত দেখি, কোনটা কারা জিততেছে, কারা কোন লেভেলে আছে দেখি। থার্টি, 60, 150 আসছে। আতিকুজ্জামান 150ও বলতেছে। আচ্ছা 30, 60 কি রে ভাই, তোমরা তো পুরো একেবারে মানে মানে পুরো একেবারে মারামারি লাগাই দিচ্ছ। 30, 30 নাকি 60, 30 নাকি 60, 30 নাকি 60, 30 নাকি 60। ওকে তাহলে দেখাই দিই তোমাদেরকে, খুবই সিম্পল প্রবলেম। আশা করি তোমরা হচ্ছে মনে হয় কয়েকজন আফসোস করবা, ঠিক আছে? আচ্ছা দেখ এখন দেখো আমরা এখানে জিনিসটাকে কিভাবে দেখাইতে পারি, খুবই শর্টে। আমরা একটু পাশে এই সাইডে এই জায়গাটা চিত্র আঁকি। চিত্রটা এত জটিল হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পাশে আঁকতেছি। দেখো এই যে একটা সমতল দর্পণ, একটা সমতল দর্পণ, এইখান থেকে একটা আলো হচ্ছে তোমার কত কোণে বলা হচ্ছে 30 ডিগ্রি কোণ করে। 30 ডিগ্রি কোণ মানে কি, সমতলের সাথে কোণ নাকি আপতন কোণ বলা হয়েছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে অভিলম্ব টেনে এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো এখানে বলা হয়েছে এই সমতল দর্পণের সাথে আর একটা সমতল দর্পণ 90 ডিগ্রি কোণ করে আছে, এই যে দেখো 90 ডিগ্রি কোণে নিলাম। এখন দেখো এই আলোটা এখানে এসে পড়বে, এটা অবশ্যই 30 ডিগ্রি হইতে হবে, কোনো সন্দেহ নাই। আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। খেয়াল করে দেখো এইটা আপতন কোণ, এটা হচ্ছে তোমার প্রতিফলন, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, কিন্তু এই দর্পণের জন্য কি এইটাই হচ্ছে আপতন রশ্মি এবং সেটা কি করবে এই বরাবর চলে যাবে, তাই তো? দেখো এখানে একটা অবিলম্ব যদি আমি কল্পনা করি, ইমাজিন করো এখানে এই কোণটা আর এই কোণটা সমান হইতে হবে। এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন আমার দরকার এই প্রতিফলন কোণটা, তাহলে কিভাবে বের করবা? দেখো আমাদের এইখানে এইটা দেখো এই এই যে অবিলম্ব এবং এইটা সমান্তরাল, সমান্তরালের সাথে কি এই যে আমি একটা তোমার আসলে এটাকে ছেদ করছি, তোমার 9 10 এর বইতেই পড়ছো যে এখানে কি হয়, এটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ হয়। বিপ্রতীপ কোণ কি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। এবার দেখো তোমার এটা তো আর একটা অবিলম্ব, তাহলে 90 ডিগ্রি ছিল 30 আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো তাহলে এটাও 60 ডিগ্রি হবে। যারা যারা 60 ডিগ্রি বলছো তারা হচ্ছে কারেক্ট, তারা হচ্ছে একটা চকলেট খেয়ে নাও, তারা আমার তরফের থেকে একটা চকলেট খেয়ে নাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা হচ্ছে তোমার 60 ডিগ্রি বলছো তারা তারা সবাই আমার জন্য আমার তরফের থেকে একটা চকলেট খেয়ে নিবা। এন্ড হচ্ছে তোমাদেরকে আসলে হচ্ছে আমি ভার্চুয়ালি যদি পাঠাইতে পারতাম বেশ ভালোই হতো, ভার্চুয়ালি যদি পাঠাইতে পারতাম। হ্যাঁ আমার নেটে প্রবলেম নাই, ঠিক আছে? এই যে কারে কারে পাঠাই দিব বলো, তোমাদের অ্যাড্রেস বলো। অ্যাড্রেস বললে হচ্ছে আমি এটা পাঠাই দিবানি। তোমার হচ্ছে চকলেট আমার ব্যাগে ছিল বুঝছো, আমি চকলেট গুলো খুঁজে পাচ্ছি না, বাট কেক পাইছি একটা।
আমি এই কেকটা হচ্ছে সবসময় খাই, কেকের হচ্ছে মার্কেটিং করতেছিলাম, এরা আমাদের স্পন্সর করি না, আমাদের কেউই স্পন্সর করে না, মানে স্পন্সর হচ্ছে আমরা এটা চেষ্টাও করি না, করেও না। ওকে, এই যে ঠিক আছে, বিকাশের চকলেটের টাকা পাঠায় দেন। ওকে, তোমরা বিকাশ নাম্বার পাঠাই দাও, পেজে পাঠাই দিব। অ্যান্সার হবে 60 ডিগ্রি, অ্যান্সার হবে 60 ডিগ্রি, অ্যান্সার হবে 60 ডিগ্রি, অ্যান্সার হবে 60 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হচ্ছে 60 ডিগ্রি হবে। আচ্ছা, হ্যাঁ তোমরা অনেকেই হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মজা কি পাচ্ছি? কারা কারা মজা পাচ্ছে একটু বলি তো, একটু জানে আমাকে, বুঝছি আমরা কি মজা কি পাচ্ছি? আবার বুঝাই দিব। ওকে, আচ্ছা আচ্ছা, আবার একটু বুঝাই দিব। দেখো খুবই সিম্পল জিওমেট্রি। দেখো এটাকে কি বলে জানো? তোমরা যেটা শিখো এটাকে বলে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তোমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা শিখো প্রতিফলন এবং প্রতিসরণ, এটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে একটা পুরো চ্যাপ্টারই আছে, তোমাদের ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেখানে প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে ডিপ কথাবার্তা হয়। আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান। সেখানে আসলে তোমরা জানো না, এখানে আসলে যে জিনিসগুলো পড়ানো হয় ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, এগুলো তোমরা পারো না। কিন্তু এই নলেজ গুলা কিন্তু ভালোভাবে না থাকলে ইন্টারমিডিয়েটে যা ঝামেলা খাবা। ইন্টারমিডিয়েটের খুব বড় একটা অধ্যায় হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এবং এইখানে এই কনসেপ্ট গুলো তো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো কেন আমি জ্যামিতিক এই কথাটাকে তুললাম। এখানে দেখো আমরা জ্যামিতির সাহায্যে হিসাব করলাম না সবকিছু, আমরা কিসের সাহায্যে হিসাব করলাম? জ্যামিতির সাহায্যে। আমরা সিম্পল বলছি, একটা দর্পণ আছে সমকোণে, তার সাথে আর একটা দর্পণ আছে সমকোণে। প্রথম দর্পণে 30 ডিগ্রি আপতন কোণ। আপতন কোণের ক্ষেত্রে মেনলি মনে রাখতে হবে, আমরা অনেক সময় কি করে ফেলবো, এই যে দর্পণের সাথে যে আপতন রশ্মি কোণটা তৈরি করতেছে, অর্থাৎ এই কোণটাকে অনেক সময় দিয়ে ফেলি, ওটাকে দেওয়া যাবে না। আপতন কোণ হবে এইটা, অবিলম্বের সাথে যে কোণটা। এবং প্রতিফলন কোণও সেম হয়, আমরা হচ্ছে সূত্র থেকে জানি, প্রতিফলনের 2 নম্বর সূত্র থেকে আপতন কোণের প্রতিফলন কোণের মান সমান 30 ডিগ্রি 30 ডিগ্রি। এবং দেখো এর সাথে এটা লম্ব আছে, এই যেখানে এই যে প্রতিফলিত রশ্মি এইখানে আপতন হচ্ছে, আপতন হলে সেইখানে একটা অবিলম্ব কল্পনা করলাম। দুই পাশে এই জায়গায় দুটা কোণ আছে, এই দুটা কোণই কি হবে? সেম হবে, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। এখন এইখানে এটা কি একটা তোমার আসলে এই যে মানে খণ্ডকারী এর মতো হয়ে গেছে, এটা কি বলে আমি ভুলে গেছি হঠাৎ করে। এই দেখো সমান্তরাল, এটার এটা সমান্তরাল। সো এখানে যে এই কোণটার এই কোণটা সমান হবে, কেন? বিপ্রতীপ কোণ হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি লম্ব হয়, বাকিটা কত হবে? 90 থেকে 30 বিয়োগ দিলে 60। এইটা যদি 60 আপতন কোণ, প্রতিফলন কোণও 60 হবে, কোনো সন্দেহ নাই। এই হচ্ছে কাহিনী, আশা করি আমরা বুঝতে পারছি। বাট আমি বলে রাখি, আলো নিয়ে আর কথাবার্তা বলবো না, আলো নিয়ে এই লেকচারের কথাবার্তা বলবো না। এটা ছিল একটা প্রমোশনালের মতো। আমার যে সেকেন্ড লেকচার হবে সেইখানে হচ্ছে আমি আলো নিয়ে আরো কথাবার্তা বলবো, এবং তড়িৎ নিয়ে আরো কথাবার্তা বলবো, আলো এবং তড়িৎ নিয়ে কথাবার্তা বলবো। এখন আমরা চলে যাব কাজ, ক্ষমতা, শক্তি এবং হচ্ছে গতিবিদ্যাতে। কাজ, ক্ষমতা, শক্তি এবং গতিতে অ্যাকচুয়ালি চলে যাব, ওইটার দিকে হচ্ছে আমাদের আপাতত মেন ফোকাস থাকবে। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে দেখাবো, মানে আজকে হচ্ছে বুঝছো অনেকটা কি বলে, আমার আমার মেন উদ্দেশ্য অল দা টাইম যখনই হচ্ছে আমি বিগ ব্যাং এ ক্লাস নিই বা তোমাদের যে ক্লাসগুলো নেই অ্যাকচুয়ালি, সেটা ফ্রি হোক পেইড হোক, অল দা টাইম আমার একটা মেন কনসার্ন থাকে যে তোমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা পেছনে ছোট, যে আচ্ছা যে লেভেলে আসো সেই লেভেলের উপরের জিনিস পড়লে মনে হয় তোমার অ্যাডমিশনে কাজ করবে। আমরা কমন প্রশ্ন আজকেও বিগ ব্যাং কোর্সে যারা ভর্তি হবে তাদের যার হচ্ছে মেসেজ আসে, সবার একটা কথা, বা এসএসসি পড়াবেন নাকি এইচএসসি পড়াবেন, শুধু কি এসএসসি পড়াবেন? ভাই নটরডেম অ্যাডমিশন বা হলি ক্রস অ্যাডমিশনের জন্য এসএসসি তো পড়াবো, ওইখানে তোমাকে কেন এইচএসসি থেকে প্রশ্ন করবে? এর কোনো যৌক্তিকতা নেই। বাট এসএসসি লেভেলের প্রশ্নকেও কঠিন বানানো সম্ভব, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদেরকে আমি চেষ্টা করতেছি যে কতটুকু তোমরা আসলে জানো, তোমাদের যে মানে জ্ঞানের যে দ্বারটা আছে ওটাকে একটু উন্মোচিত করা লাগবে। ঠিক আছে, জ্ঞানের দ্বারটাকে একটু উন্মোচিত করা লাগবে, আর একটু ব্রডেন হইতে হবে, সো দ্যাট হচ্ছে যে তোমরা যেন শিখতে পারো। ওকে, আমরা এখন আসি, দেখো এই যে আমি যেটা একটা সুন্দর একটা ছবি প্রথমে আঁকে রাখছিলাম, সেই ছবিটাকে এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি অংশ। আপাতত আমরা আলোচনা করতেছি কি নিয়ে, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে। এখন আলোচনা শুরু হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। এটাকে যদি আমি হচ্ছে ইংরেজিতে লিখি তাহলে ওয়ার্ক, পাওয়ার এন্ড হচ্ছে তোমার
এনার্জি, ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। এখন শুরুতে একটা কথা বলে রাখি, কলেজ অ্যাডমিশন গুলোতে একটা কমন খুবই সহজ প্রশ্ন বা প্রতিবারই কম বেশি দেখা যায়, সেটা হচ্ছে তোমার মাত্রা এবং একক। এই জায়গাটা একটু ঝামেলা করার চেষ্টা করা হয়, মাত্রা এবং একক। সো আমরা মাত্রা এবং এককে কতটুকু ঝামেলা হতে পারে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আসতেছে হচ্ছে কাজ। কাজের আমরা কথাবার্তা পরে বলবো, সো আগে আমরা একটু এককটা যাই। প্রথম একদম ক্লিয়ার কাট কথাবার্তা, তিনটাই হচ্ছে স্কেলার রাশি, তিনটাই হচ্ছে স্কেলার রাশি। এখন স্কেলার ভেক্টর এর ভিতরে আমি যাব না, জাস্ট মনে রাখবা তিনটাই হচ্ছে স্কেলার রাশি। এখন দেখো, এবং এটাকে আমি প্রমাণ করেও দেখাইতে পারি, যারা হচ্ছে আমার ভেক্টরের বেসিক লেকচার দেখছো তারা এটা ইজিলি বুঝতে পারার কথা। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এইটুকু যদি জানো, কাজ আর শক্তি সেম জিনিস, সো ওইটাও স্কেলার হবে। আবার দেখো, কাজ কি হচ্ছে সময় দ্বারা ভাগ করলাম, একটা স্কেলার রাশিকে স্কেলার রাশি দ্বারা ভাগ করলে অলওয়েজ কি পাবো, স্কেলার রাশি পাবো। স্কেলার রাশির গুণ বা ভাগ হলে অলওয়েজ স্কেলার, স্কেলার আর ভেক্টরের ভিতর গুণ বা ভাগ হলে অলওয়েজ ভেক্টর। এটা তোমরা জানো, আমার লেকচার থেকে জানছো। সো এইখানে দেখো, বা এমনিতেও অনেক হয়তো বা জানতে। তো দেখো, কাজের ক্ষেত্রে আমার একক কি, একক হচ্ছে অবশ্যই নিউটন, মিটারও থাকতে পারে এবং জুলও থাকতে পারে, ঠিক আছে। এখন তোমাদের তবে কাজ এবং শক্তি দুইটাই, কাজ প্লাস শক্তি দুইটারই তো আসলে হচ্ছে সেমি একক, জুল, তাই না? বাট এটার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যদি হচ্ছে আমরা এটা আসলে কোন পদ্ধতি, এককটা কোন পদ্ধতিতে, সেটা ইম্পর্টেন্ট একটা কথাবার্তা। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল 1960 সালে যেটা আবিষ্কার হয়েছে। বাট এর বাইরেও একটা পদ্ধতি আছে যেটা খুবই পপুলার, সিজিএস পদ্ধতি বা সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড পদ্ধতি, বা এটার আরেকটা নাম আছে মেট্রিক পদ্ধতি, এবং এটার আরেকটা নাম আছে, এটাকে ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয়, এটার আরেকটা নাম আছে, এটাকে দশমিক পদ্ধতিও বলা হয়। এতগুলো জানার দরকার নেই, যে কোনো কি জানলেই হচ্ছে, দশমিক পদ্ধতিও বলা হয়। সো এইখানে দেখো, আমাদের একটা জিনিস প্রথমে জানা রাখো, এই সিজিএস পদ্ধতিতে বলের এককটা কি। যদিও এই অধ্যায়ের আলোচনা মেইনলি বলতো না, বলের একক হচ্ছে তোমার ডাইন। ওই ডাইনিটা এবার বলা শুরু করো না, বলের একক হচ্ছে তোমার আসলে ডাইন, বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন। এবং জুলের সাথে, সরি, নিউটনের সাথে সম্পর্কটা কি, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিক আছে। এটা মাথায় রাখো আপাতত। এখন দেখো, তাহলে আমরা যদি এখন বলি তোমার হচ্ছে এসআই পদ্ধতিতে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে জুল। আমি বলি যে সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে, অবশ্যই হচ্ছে ডাইন। এবং দেখো, সিজিএস মানে সেন্টিমিটার, অর্থাৎ যেখানে তুমি দৈর্ঘ্য বা দূরত্ব হিসাব করছো সেখানে সেন্টিমিটার বসাবা, যেখানে তুমি ভর পরিমাপ করছো সেখানে গ্রাম বসাবো, কেজি না। যেখানে হচ্ছে তোমার সময় সেখানে সেকেন্ড। এসআই এবং সিজিএস এর কমন পয়েন্ট হচ্ছে সেকেন্ড, দুইটাতেই সেকেন্ড, ঠিক আছে। তো দেখো, আমি ডাইন ইনটু কি রাখবো, মিটার না রেখে সেন্টিমিটার। এবং এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে তোমার কি বলা হয়, এটা আশা করি আমরা জানি, এটাকে বলা হচ্ছে আর্ক, ঠিক আছে। এবং এই জিনিসগুলাই হয়তো তোমার এককের ক্ষেত্রে সর্বোচ্চ ঝামেলা করতে পারে। সো এখন দেখো, 1 জুলের সাথে, আমি তোমাদের দেখালাম নিউটন বলের সাথে ডাইনের কি সম্পর্ক, ঠিক তেমনি ভাবে এখানে জুলের সাথেও দেখাই দিই, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। এইটার ব্যবহার আপনারা হচ্ছে যখন আপনারা ইন্টারমিডিয়েটে যাবেন তখন খুব ভালোভাবেই পাবেন, ঠিক আছে। তো 10 টু দি পাওয়ার 7 আর্ক। এখন এর বাইরেও আরেকটা একক ব্যবহার হয় শক্তির জন্য আরো একটা এককের ব্যবহার আছে, বিশেষ করে তোমাদের কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা আছে, আচ্ছা, কাজ ক্ষমতা শক্তি যে তোমাদের অধ্যায়টা আছে, এই অধ্যায়ের লাস্টের দিকে তোমরা দেখবা কোন একটা ভরকে, আচ্ছা, কারো যদি বেঁধে যায় তাহলে রিয়াক্ট দিবে কয়েকবার, হচ্ছে লাভ, অ্যাংরি, হাহা, লাইক, যে কোনো কিছু, যে কোনো একটা তোমরা যেটা পছন্দ অনুসারে যে রিয়াক্ট দিতে চাও ওটা কয়েকবার দিলে মোটামুটি বা বের হয়ে যায়, আবার জয়েন করলে ঠিক হয়ে যাবে, যাতে আটকে যায়। তো দেখো, আমরা হচ্ছে যখন এই যে ভরকে শক্তিতে রূপান্তর, অর্থাৎ হচ্ছে একটা সূত্র আছে না, যে ফিজিক্সের সব থেকে পপুলার সূত্র, E is equal to mc স্কয়ার। এই সূত্র অ্যাকচুয়ালি আমরা কি ব্যবহার করি, এই সব ধরনের সূত্রের ক্ষেত্রে আরেকটা একক ব্যবহার করি, এটাকে বলে ইলেকট্রোভোল্ট। এটাও অ্যাকচুয়ালি হচ্ছে শক্তির একক। তোমরা বলতেছো ভাই এখানে ইলেকট্রন এবং ভোল্ট নিয়ে কোনো কথাবার্তা মনে হয়, কথাটা অনেকটা ঠিক করছো, এবং সেটা আমাদের এই বুদ্ধিটা কাজেও লাগবে। তো দেখো, আমি তোমাদেরকে বলতেছি 1 ইলেকট্রোভোল্ট নামে একটা শক্তির একক আছে বা কাজের একক আছে। তাহলে এটার সাথে জুলের কি সম্পর্ক, আমরা তো আদর্শ এটা, ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে একটা সিম্পল টেকনিক অলওয়েজ মাথায় রাখবা, সবগুলা
যে রাশিকে এসআই ফর্মে রাখবা, রেজাল্টটার ক্ষেত্রে তোমার কি আসতেছে ভাবার দরকার নেই, একবারে এসআই মানে এসআই ফর্মেটে দিয়ে দিবা, ঠিক আছে। সো 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু ইলেকট্রন চার্জ কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, মাইনাস চিহ্ন হবে না, আমরা একটা মান বলতেছি। সো 1 ইলেকট্রোভোল্ট মানেও সেম জিনিস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। এটাকে যদি তুমি আসলে মেগা এককে অর্থাৎ হচ্ছে বড় ফরম্যাটে দেখাইতে চাও তাহলে সেটা কি হবে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 19 মেগা ইলেকট্রোভোল্ট, সরি 30, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের আপাততকার তোমার হচ্ছে এককের কথাবার্তা। ওইখানে ক্ষমতা যদি বলি, কাজে এর বাইরে কোনো এককের প্রয়োজন নেই, কাজের এর বাইরে কোনো এককের প্রয়োজন নেই। যদি ক্ষমতার কথা বলি, ক্ষমতার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা এককের সাথে আমরা পরিচিত করব। একটা হচ্ছে তোমার অবশ্যই জানো ওয়াট। এইখানে একটা প্রবলেম হবে তোমাদের, ক্ষমতা মানে কি জিনিস। আচ্ছা আমি এটা একটু পরে বলি। আর একটা একক আছে তোমার হচ্ছে তোমার হর্স পাওয়ার, এইচপি যেটাকে বলতেছি। সো ভাই তোমরা অনেকে ভাববা যে আচ্ছা হর্স পাওয়ার মানে সিজিএস পদ্ধতির এককটা, এমন না, এটাকে বলা হচ্ছে ব্যবহারিক একক। ব্যবহারিক একক আবার কি জিনিস আমি বুঝলাম, এই সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি। ব্যবহারিক পদ্ধতি বলতে জিনিসটা এরকম বোঝানো হচ্ছে যে কোনো একটা জিনিস ধরো আমরা ব্যবহার করি বাট ওটা কোনো পদ্ধতির আন্ডারে না। যেরকম আমরা গাড়ির ক্ষমতা, বিভিন্ন ধরনের গাড়ির ক্ষমতা বা ইঞ্জিনের ক্ষমতা প্রকাশ করার জন্য এই এককটাকে ব্যবহার করি, বাট এটা কোনো পদ্ধতির জন্য না। এটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, ঠিক আছে, 746 ওয়াট। অবশ্যই এটা কাজে লাগবে। এখন দেখো এই ওয়াটের ক্ষেত্রে যেটা তোমাদের প্রবলেমটা করে, অ্যাকচুয়ালি ওয়াটের ক্ষেত্রে যে প্রবলেমটা করে সেটা হচ্ছে তোমাদের ওয়াটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে দাঁড়াও, ওয়াটের ক্ষেত্রে তোমরা প্রবলেমটা ঘটাবা হচ্ছে কিলোওয়াট আওয়ার বা ইউনিটের যে এককটা আছে। তো দেখো আমরা সবাই জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কাজ বা শক্তি, যে কোনো একটা দিলেই হচ্ছে শক্তি বাই হচ্ছে সময়, তাই তো। এটা হচ্ছে আমাদের ক্ষমতা, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। ওকে, এখন দেখো আমরা যদি ক্ষমতার সাথে সময় গুণ করি তাহলে সেটা কি অ্যান্সার দাঁড়াবে, এইটা দাঁড়াবে আমাদের অ্যান্সার, কাজ বা শক্তি। তাহলে এবার দেখো আমি যদি কোথাও লিখি ওয়াট, ওয়াটও ক্ষমতা, আবার যদি আমি লিখি কিলোওয়াট এটাও ক্ষমতা, অর্থাৎ হচ্ছে ওয়াটের গুণিতক, মানে গুণিতক মানে 1000 দ্বারা গুণ করলে হচ্ছে। এবার দেখো আমি যদি এর সাথে সময় গুণ করি অর্থাৎ হচ্ছে কিলোওয়াট আওয়ার, তাহলে কি হবে কিলোওয়াট আওয়ার। এখানে দেখো এই জিনিসটা কিন্তু অনেক সময় তোমাকে প্রশ্ন দিতে পারে যে কিলোওয়াট আওয়ার আসলে কিসের একক, মাথায় রাখতে হবে এটা অবশ্যই কাজ বা শক্তির একক। কেন, ক্ষমতার সাথে সময় গুণ করা হয়েছে। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত, তোমাদের অনেকেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। এই জিনিসটা আবার এটাকে কি বলা হয়, এটাকে যে বাসা বাড়িতে যে আমরা আসলে বিদ্যুতের যে ইউনিটের কথাবার্তা বলি সেই ইউনিটটাকে অ্যাকচুয়ালি জিনিসটা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটাকে বলে 1 ইউনিট, বা এটাকে আবার হচ্ছে বড় আকারে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। এইটুকু জানলেই হচ্ছে, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট এইটুকু জানলেই চলতেছে। আমরা আপাতত হচ্ছে একক টেকক নিয়ে আর কথাবার্তা বলবো না, আমরা আপাতত একক নিয়ে আর কথাবার্তা বলবো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের একটা জিনিস খুবই ক্লিয়ার কাট ভাবে একটা মাথায় ঢুকায় রাখো, একক ভিন্ন হইতে পারে, যে কোনো রাশির জন্য একক ভিন্ন হইতে পারে। এককের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি যেরকম সিজিএস, এসআই, ফ্রেঞ্চ, তারপরে তোমার হচ্ছে যে ব্যবহারিক পদ্ধতি, অনেক কিছু হইতে পারে। মাত্রার ক্ষেত্রে কোনো পদ্ধতি নেই, মাত্রা হচ্ছে ইউনিভার্সাল। সেন্টিমিটারের জন্য মাত্রা তোমার হচ্ছে এল, মিটারের জন্য মাত্রা এল, কিলোমিটারের জন্য মাত্রা এল, সো মাইলের জন্য মাত্রা এল, ঠিক আছে। সো তোমার এইখানে তুমি কি রাশি ব্যবহার করছো, দূরত্ব বা এই সরণ যেটাই বলো না কেন, দূরত্ব ব্যবহার করলেই মাত্রা এল, ভর ব্যবহার করলেই মাত্রা এল, সময় ব্যবহার করলেই মাত্রা টি। এটার ক্ষেত্রে তুমি আসলে ভর কোন এককে ব্যবহার করতেছো, সময় কোন এককে ব্যবহার করতেছো, এগুলা কিন্তু ম্যাটার করে না। যে পদ্ধতি তোমাকে যদি আসলে কনফিউজ করতে চায়, টিচার ধরো তোমাকে ভাইবা নিতে যাচ্ছে, তখন তোমাকে কিভাবে কনফিউজ করবে, যে বলো তো তুমি তো হচ্ছে তোমাকে প্রথমে বললো আচ্ছা এসআই পদ্ধতির কাজের একক কি, তুমি বললে জুল, মাত্রা কি, তুমি বলবে এমএল স্কয়ার 3/2, তুমি বললে এমএল স্কয়ার 3/2 কাজে রাখো। এখন তোমাকে বললো আচ্ছা তুমি এবার বলো আমাকে হচ্ছে সিজিএস পদ্ধতিতে কাজে রাখো কি, তুমি বললে যে আর। এবার তোমাকে বললো সিজিএস পদ্ধতিতে মাত্রা কি বলো, তুমি তো হয়ে গেছে কনফিউজ।
এই কনফিউজ হওয়া যাবে না, মাত্রা অলওয়েজ সেম থাকে, ঠিক আছে? এইভাবে কনফিউজ হয়ে যাবে না, কারণ হচ্ছে মানে দেখো জিনিসগুলো খুবই কঠিন না, বাট তুমি আসলে হচ্ছে মোটামুটি যখন পরীক্ষায় সহজ জিনিসও কিন্তু অনেক সময় আসলে কঠিন মনে হয়। তো আমাদের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো না মনে হয়, আমরা একটু এই জায়গাটা একটু সচেতন থাকবো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এবার একটু আসি আমরা, তাহলে এবার একটু আর একটু কাহিনীতে আসি, সেটা হচ্ছে কিভাবে কাজ অ্যাকচুয়ালি কি জিনিস। কাজের ক্ষেত্রে যেটা আসলে তোমাদের বইতে ডেফিনেশনটা আসলে সম্পূর্ণরূপে দেওয়া নাই বলে টিচারদের খুবই পছন্দের জিনিস হচ্ছে এখানে কস থিটার ব্যবহার করা। অর্থাৎ তোমরা আশা করি সবাই কম বেশি জানো কাজ মানে হচ্ছে বল গুণ সরণ, সবাই হচ্ছে জানো, এবং বইতে এই জিনিস লেখাও আছে, কোনো প্রবলেম নাই। বাট তোমরা দেখবে ম্যাক্সিমাম টিচারই তোমাদেরকে এই জিনিস শেখানোর চেষ্টা করে, এখানে হচ্ছে এফ এস কস থিটা। তো আমি এই জিনিসটা তোমাদেরকে শিখাবো, বাট অন্য কৌশলে। এই জিনিসটা আসলে কোথা থেকে আসে? এই জিনিসটা মূলত আসে তোমার হচ্ছে ভেক্টর গুণ থেকে। ভেক্টরের একাধিক প্রকারের গুণ আছে, গুণেরও প্রকারভেদ, একটু উইয়ার্ড লাগতেছে নাকি? সো গুণেরও প্রকারভেদ আছে, তার একটা বিশেষ ধরনের গুণের কারণে এরকম একটা ফলাফল বের হয়। বাট আমরা ওটা তো বুঝি না। আমরা যদি কেউ বুঝেও থাকো, আমি ধরে নেবো তোমরা বুঝো না, ধরো আমরাই ক্লাস দিচ্ছি এটার উপরে, ধরো তুমি তাও জানো, বাট আমি ধরে নেবো তুমি ক্লাস দেখো না, তুমি বুঝো না, আমি সেই হিসাবে তোমাদের সাথে ট্রিট করবো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, আচ্ছা তোমাদের একটা যে বইলা রাখি, যদি হচ্ছে তোমার আজকে যদি বাংলাদেশ জিতে, আজকে যদি একটা বাংলাদেশ জিতে, বাংলাদেশকে সিরিজ জিতবে নাকি? আমি যদি হচ্ছে তোমার আসলে ক্রিকেট খেলা একদমই দেখি না, ফুটবল খেলাও একদমই দেখি না বললেই চলে, আমি এগুলো খুব একটা পছন্দ করি না। আমি হচ্ছে ব্যাডমিন্টন খেলা পছন্দ করি, হচ্ছে ব্যাডমিন্টন খেলা দেখতেও পছন্দ করি বেশ। সো বাকিগুলো এরকম ভাবে দেখায় না। তারপর হচ্ছে আমাদের টিমেরও সবাই খুশি, আমরাও খুশি যে না আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে জিতেছে। যদি আজকে বাংলাদেশ জেতে, তাহলে হচ্ছে আমি আলাদাভাবে বলে রাখলাম, আমি যদি হচ্ছে আর কেউ যায় না, আমি চাচ্ছিলাম এই অ্যানাউন্সমেন্টটা লাইভে দেবো। তো যারা দ্বিতীয় ব্যাচ অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছ তোমরা এখন, তো তারা চাইলে একবারে হচ্ছে 2150 টাকা দিয়ে কালকে দুপুর 12টা পর্যন্ত ভর্তি হতে পারবা যদি জিতে। সবাই দোয়া করা শুরু করে দিও, যদি জিতে তাহলে কালকে দুপুর 12টা পর্যন্ত এটাকে ভর্তি হইতে পারবা। এটা আমার তরফের থেকে আলাদাভাবে আমি বলে দিলাম, এটা এখনো কেউ জানে না। তোমাদের মেন্টর ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করলেও তারা বলতে পারবে না, অন্য কেউ বললেও জিজ্ঞাসা করলেও বলতে পারবে না, ঠিক আছে? যাই হোক, আমরা হচ্ছে এখন আবার পড়ালেখা ফেরত আসি। বল ইন্টু সরণ। সো বল ইন্টু সরণের ক্ষেত্রে আসতেছে বল এফ এস। সো এবার বুঝো তোমার হচ্ছে আমরা এইখানে আসলে এই কথাটা একটু হালকা ভুল আছে, এই কথাটাকে একটু চেঞ্জ করে দেয়। এই লাইনটা আমি লিখবো বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু হচ্ছে বলের দিকে সরণ, ঠিক আছে? সো দেখো, বা বলের দ্বারা কতটুকু সরণ। দেখো আমরা কি বুঝি যে আমরা যদি এই জায়গায় বল প্রয়োগ করি কোন একটা জিনিসে, সো অবশ্যই এই বরাবরই সরণ হওয়ার কথা। বাস্তবে কি সবসময় হয় এমনটা? হয় না। এর একটা ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেই উদাহরণটা হচ্ছে ক্যারামের খোট হইতে পারে। আমার সব থেকে ফেভারিট উদাহরণ হচ্ছে এইটা। ক্যারামের খোটের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তোমার স্ট্রাইকার আছে এবং এইখানে একটা হচ্ছে লাল গুটিটা আছে এবং এটা হচ্ছে তোমার খোপ। সো তুমি অ্যাকচুয়ালি কি করবা, তুমি আসলে হচ্ছে দেখো এই বরাবর যদি হিট করো, এই বরাবর যে লাগবে এই জায়গায় যে লাগবে, কাজ হচ্ছে না, তোমার দরকার অন্যভাবে। তো তুমি কি করলে, একদম এই বরাবরই বল প্রয়োগ করলে। সো বল প্রয়োগ করা অবস্থায় এই বরাবর যখন যাচ্ছিল, তখন দেখো এই জিনিসটা কি হবে, একটা টাচ লাগতেছে, গুটি কিন্তু যে তোমার স্ট্রাইকার কিন্তু এই জায়গায় হিট করবে। দেখো আমার বলের দিক কিন্তু এই বরাবরই, স্ট্রাইকার যে এখানে হিট করছে, কিন্তু মাঝখান থেকে এটা লেগে এই কোটে চলে গেল। কেন হইলো? তাহলে দেখো তো, বলটা প্রয়োগ হচ্ছে এই বরাবর বা এই বরাবর, সরণটা হইলো এই বরাবর। তার মানে বলের সাথে সরণ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করেও যাইতে পারে, তো আমাদের কনসার্ন আসলে হচ্ছে সরণ কোন দিকে হলো এটা না, আমাদের কনসার্নটা হচ্ছে আমার বলের দিকে কতটুকু সরণ হইলো। আমি যতটুকু কাজ করছি সেটার ক্রেডিট আমি নিব, অন্য কতটুকু কি কোথায় কি হয়েছে আমি সেটা দেখবো। আমার কনসার্ন হচ্ছে আমি বল প্রয়োগ করলাম, আমার এর ফলে আমার কতটুকু সরণ হইল, আমার দিকে আমি যেদিকে বল প্রয়োগ করতেছি আমার এই দিকে সরণ কতটুকু হইলো, আমি শুধুমাত্র সেটা না কনসার্ন। সো আমরা সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি করব। তাহলে দেখো এখানে কি করতে পারি, এইখানে একটা ত্রিভুজ আঁকি। তোমরা ত্রিভুজের বেসিক তো বুঝোই,
ত্রিভুজের বেসিক সবাই বুঝো। তাহলে দেখো আমি হচ্ছে তোমার এই বরাবর বল প্রয়োগ করলাম, এই বরাবর হচ্ছে তোমার বল প্রয়োগ করলাম, কিন্তু ওই যে দেখাচ্ছি তোমাদের হচ্ছে আমাদের যে এখানে দেখো ধরো এই জিনিসটাকে হচ্ছে এই বরাবর দেখাচ্ছি এবং এটাকে জাস্ট ঘুরাই নিছি, আমি ঘুরাই দিলাম, এই বরাবর হচ্ছে ধরো সরণ হইল, এই বরাবর হচ্ছে সরণ হইল, এবার সরণ হলো। এখন দেখো দুইটা জিনিস, বল এদিকে হলো সরণ এদিকে হচ্ছে, তো দুইটা জিনিসের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটার নাম ধরো আমি থিটা দিলাম। তোমরা ভাবতে পারো ভাই আপনি আমাকে ডট গুণন করাবেন, মোটেই আমি তোমাদেরকে ডট গুণন করাবো না। দেখো আমার কনসার্নটা হচ্ছে কি, এই বরাবর যে বলটা প্রয়োগ হয়েছে এবং এই বরাবর কতটুকু সরণ হয়েছে সেটুকু আমার কনসার্ন, বাকিটা আমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে দেখো আমার এইখানে বলটা আমি নিলাম, এই যে বল এফ, এই বরাবর কতটুকু সরণ হয়েছে, তাহলে দেখো আমি বললাম যে আচ্ছা এই বরাবর এই বাহুর উপরে আরেকটা বাহুকে কল্পনা করলাম, এই বাহুর উপরে আরেকটা বাহুকে কল্পনা করলাম, এইটার নাম দিলাম এস আসল। এস আসল, কেন এস আসল বলতেছি? কেন আসল সরণ তো আমার এইটুকুই না, এই দিক বরাবর কতটুকু সরণ হয়েছে সেইটুকু আমরা হিসাব করব। এই কতটুকু পথ অবলম্বন করছে আমার দেখার দরকার নেই, আমার এইটুকু বরাবর কতটুকু সরণ হয়েছে সেটাই আমার কনসার্ন। দ্যাটস ওয়াই আমরা এই বরাবর আসল সরণটাকে দেখাচ্ছি। তাহলে দেখো আসল সরণের ক্ষেত্রে দেখো আসল সরণ ভূমি বরাবর এবং তার থেকে একটু এই যে অতিভুজ বরাবর হচ্ছে কি আমাদের যে সরণটা হয়েছে, আমরা যেটা দেখছি সেই সরণটা হচ্ছে অতিভুজ বরাবর, এটা হচ্ছে আসল সরণ। সো আমরা এখানে দেখো ভূমি আর হচ্ছে অতিভুজের মধ্যে সম্পর্ক কে তৈরি করে? cos। সো বলতে গেলে cos থিটা ইজ ইকুয়াল টু s, সরি s আসল সরণ, s আসল বাই হচ্ছে s, এটা বলতে পারি। তাহলে দেখো আমাদের দরকারটা কি? s আসল না, তাহলে s আসল ইজ ইকুয়াল টু s cos থিটা। দেখো এই বলের দিকে সরণটা হচ্ছে s আসলটা, তাহলে আমরা এখানে কি লিখবো? s cos থিটা। আমরা এখানে শুধুমাত্র fs লিখবো না। এই হচ্ছে আমাদের কথাবার্তা, এই হচ্ছে আমাদের মেইনলি যদি কখনো অ্যাঙ্গেল তৈরি করে আসলে কাজ হয়, বলের দিকে সরণ না হয় অন্য দিকে একটু হয়, তাহলে কি করবে? এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে বইতে যেটা লেখা আছে ওটা কি ভুল? না, তোমাদের বইতে একটা কথা ক্লিয়ার ভাবে লেখা আছে, তোমাদের বইতে একটা কথা ক্লিয়ার ভাবে লেখা আছে, বলের দিকে সরণ হলে কাজ হয় এবং বলের সাথে কোন একটা অ্যাঙ্গেল তৈরি করে অর্থাৎ একটা কোণ তৈরি করে যদি সরণ হয় তাহলেও কাজ হবে। কিন্তু এসএসসি লেভেলে বলের দিকে সরণ নিয়েই আমরা সীমাবদ্ধ থাকবো। দেখো আমরা যে বলের দিকে সরণটাকে ব্যবহার করছি, বলের দিকে সরণ হলে সেটাকেই আমরা কাজ হিসাবে বিবেচনা করব। তো আমরা এখানে আসলে বলের দিকে শুধুমাত্র যদি সরণ হয়, শুধুমাত্র যদি বলের দিকে সরণ হয় তাহলে কি হবে? দেখো এই বরাবর বল এবং এই সরণটাও এই বরাবরই হয়েছে, এই বরাবরই হয়েছে, তাহলে কি হচ্ছে? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে এবং cos 0 ডিগ্রির মান কত? তোমার হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে, আমি যদি এখানে বসাই দেখো ইজিলি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে কি হবে? এই f ইনটু s ইনটু 1, তাহলে এই 1 না দিলে হচ্ছে fs। কাহিনী এখানে কত আমরা এটুকু বুঝতে পারতেছি যে কেন। এখন একটা প্রশ্ন আসতে পারে ভাই এর বাইরেও কি কোনো কেস হইতে পারে? হইতে পারে। দেখো আমাদের cos এর 3টা স্পেশাল মান আছে, cos এর 3টা স্পেশাল মান আছে। একটা হচ্ছে তোমার থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে যে ঘটনাটা দেখাইলাম এবং এইটা নিয়েই হচ্ছে তোমাদের এসএসসি লেভেলে মেইনলি কথাবার্তা হয়। আরেকটা হইতে পারে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে এটাও একটু জানে রাখি, এবং থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে। এই 3টা ঘটনা ঘটতে পারে মধ্যবর্তী কোণে স্পেশাল কেস। স্পেশাল কেসের ক্ষেত্রে আমি আসলে এখানে কেন বলতেছি, কেননা এখানে আসলে কোণ না ব্যবহার করে আমরা কাজ করতে পারবো, আমাদের মনে রাখলেই চলবে। 0 ডিগ্রি হলে কি ঘটনা ঘটতেছে আমরা সবাই দেখছি fs আসে। এখন দেখো 90 ডিগ্রি হলে কি হতো? w is equal to fs cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কত? 0 না? সো 0 গুণ করলে 0 হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কখনো বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কাজ কি হবে? শূন্য হবে। যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে হচ্ছে কি w is equal to fs cos 180 ডিগ্রি মান কত? -1। ক্যালকুলেটরে বসাইলে পেয়ে যাবা -fs। এখন তোমাদের একটা প্রশ্ন আসতেছে ঋণাত্মক কাজ নিয়ে। তোমরা অনেকেই ঋণাত্মক কাজ বুঝো না, এখন একটু ভালোভাবে কথাটা বুঝানো। তোমরা আসলে ঋণাত্মক কাজ বুঝো না, তোমাদের বইতে আরো একটা ইনফরমেশন ভুল দেওয়া আছে সেটা একটু বলে দেবো। ঋণাত্মক কাজ বলতে আসলে কি বোঝানো হয়? তোমরা পড়ে আসছো বল যেদিকে প্রয়োগ হচ্ছে সরণ তার অপোজিটে হবে, বাট এটা কি কোনো যৌক্তিক কথা? বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার অপোজিট দিকে একটা জিনিস চলে আসবে,
এটা কি কোনো যৌক্তিক কথাবার্তা হইতে পারে? মোটেই কোনো যৌক্তিক কথাবার্তা না। কেন না আমি একটু বুঝাই। আমি বলতে চাচ্ছি যে যদি তোমার আসলে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে স্মরণ না হওয়াটা একটা অযৌক্তিক বিষয়। কেন দেখো, এইটা কখনো সম্ভব? একটা হচ্ছে আমি বক্স রেখা দিছি, এই একটা বক্স রেখা দিছি, এই বক্সটাকে এই বরাবর বল প্রয়োগ করলাম, এই বক্সটাকে এই বরাবর বল প্রয়োগ করতেছি, আর বক্সটা হচ্ছে এইদিকে ছুটে চলে আসতেছে। এর ঘাড়ে ভূত আসছে নাকি হচ্ছে অন্য কোনো জেন পরি আসছে যে আসলে বল এইদিকে প্রয়োগ করলাম, এইদিকে উল্টা দিকে ছুটা শুরু করছে? বল এইদিকে প্রয়োগ করলে এমন হইতে পারে যে না সরণটা এই বরাবর হইলো, বা এমনটা হইতে পারে সরণটা এই বরাবর হইলো, অথবা এমনটা হইতে পারে যে না এই বরাবর হইলো। সবকিছু হইতে পারে, কিন্তু একদম অপোজিটে একদম উল্টা ফেরত চলে আসবে। এটা কি কোনো কথা হইলো? বা এটা কোনো সাপ নাকি যে বাড়ি দিলে উল্টা সবল মারবে? এটা তো সম্ভব না। সো বাস্তবে আসলে কি ঘটনাটা ঘটে? বাস্তবে আসলে ওই সাইডের স্টোরিটা তোমরা দেখতেছো না, তোমরা দেখতেছো এক সাইডের ঘটনা। ওই সাইডের ঘটনাটা আমাদের দেখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এই সাইডের ঘটনাটাও দেখতে হবে। মনে করো জিনিসটা এইভাবে ইমাজিন করো, সামনে একটা হচ্ছে অনেক বড় একটা হচ্ছে তোমার কি বলতে পারো একটা হচ্ছে বড় বক্স, যে বক্সের অপোজিটে কি আছে তুমি দেখতে পাচ্ছ না। বক্সটাকে কি করতেছো? তুমি ঠেলতেছো। বক্সটাকে তুমি এই পাশে ঠেলতেছো, যে বক্সটাকে তোমার সামনে নিতে হবে, অর্থাৎ তুমি বল প্রয়োগ করতেছো। ধরো এই যে F1 বলটা প্রয়োগ করতেছো, কিন্তু তুমি জানো যে তোমার বক্সটা ওইদিকে সরাই রাখতে যাচ্ছ, অপোজিট সাইডের থেকে আরেকজন যে তোমাকে দেখতে পাচ্ছে না, বক্সটা অনেক বড় তোমাদের থেকে, এরকম বড় একটা বক্স, সেও কি করছে? এই পাশের থেকে ঠেলা শুরু করছে, এই বরাবর বল প্রয়োগ করা শুরু করছে। তুমি জানো না ওই পাশের তো বল প্রয়োগ করতেছে, ও জানে না তুমি এই পাশের তো বল প্রয়োগ করতেছো। এখন খেয়াল করো, জিনিসটা এমন হতে পারে দুজনেরই বল সমান জায়গায় স্থির, তাহলে তো কাজ শূন্য, স্মরণ শূন্য হচ্ছে। কিন্তু এটা বিবেচনা করো, এমনটা তো হইতে পারে যে তোমার শক্তির পরিমাণ শক্তি না, শক্তি বলে এটা ভুল হবে, তোমার বলের পরিমাণ তার বলের থেকে কম। তাহলে কি হবে? এই জিনিসটা আলটিমেটলি স্মরণটা এই দিকে চলে আসবে। এইবার হচ্ছে ঘটনাটা সত্য হইল যে আসলে তোমার এখানে বল এদিকে প্রয়োগ করছো, এই বলের কারণে এটা স্মরণ এরকম হয়নি। এই বলের কারণে কখনোই এইদিকে স্মরণ হইতে পারে না, অন্য একটা বলের কারণে এইদিকে স্মরণ হয়েছে। এখন আমরা কার কোন বলের সাপেক্ষে বিবেচনা করতেছি সেই হিসাবে ধনাত্মক বা ঋণাত্মক বলতে পারি। ঘটনা বুঝতে পারতেছি, এই বলের কারণে কিন্তু এই স্মরণ হই নাই, কিন্তু আমরা দুইটা বলই প্রয়োগ করছি, স্মরণ একটা দিকে হয়েছে। সো এই স্মরণের পরে এরও অবদান আছে, এরও অবদান আছে। কেন? এই স্মরণটা তো বেশি হইতে পারতো, এই বলটা যদি এই বরাবর না থাকতো তাহলে স্মরণটা আরো বেশি হইতো না। সো এর অবদান আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই বলার কারণে যে এই স্মরণটা হয়েছে এটা বলাটা একটু অযৌক্তিক হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে দেখো, এবার তুমি ওই হিসাবটা করো যে F2 বলের সাপেক্ষে বল যেদিকে প্রয়োগ সেদিকে স্মরণ, পজিটিভ কাজ, কিন্তু এর সাপেক্ষে কি হচ্ছে? বল এইদিকে প্রয়োগ করছে, এইদিকে স্মরণ আসছে, এই জন্য হচ্ছে নেগেটিভ কাজ। তাহলে কার সাপেক্ষে হিসাব করা হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, কার সাপেক্ষে হচ্ছে তোমার আসলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন আমি যদি হচ্ছে ভূমির কনসেপ্ট আসি, সেই ক্ষেত্রে একই ঘটনা। তুমি দেখো ভূমি কি করে? অলওয়েজ প্রত্যেকটা জিনিসকে তার দিকে আকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ বল, সেই বলটা অলওয়েজ এই বরাবর কাজ করতেছে। এখন তুমি হচ্ছে একটা বস্তুকে উপরে এনে উঠাচ্ছ, তুমি যে কাজ করতেছো ভালো কাজ, পৃথিবী যে কাজ করতেছে সেটাও ভালো কাজ, কিন্তু পৃথিবীর এগেইনস্টে করতেছো, সেই ক্ষেত্রে এটা নেগেটিভ কাজ হয়ে যাচ্ছে। বা যদি জিনিসটা যদি নিচে পড়ে তাহলে পৃথিবীর ফরে হয়ে যাচ্ছে। আবার যদি বলো পৃথিবী যে কাজটা করতেছে উপর থেকে একটা জিনিস মুক্তভাবে পড়লে, এটা তোমার সাপেক্ষে কিন্তু আবার নেগেটিভ কাজ, তোমার সাপেক্ষে কিন্তু এটা আবার নেগেটিভ কাজ। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এগুলোর ভেতরে আর ডিটেলসে আমি যাবো না, আমি অন্যদিকে চলে যাবো। আচ্ছা, আমরা এখন একটু অন্যদিকে যাবো, ঠিক আছে? আমরা একটু প্রবলেম সলভ করব। এই যে কাজ আছে, এই কাজের আসলে গ্রাফ দেখাবো তোমাদেরকে। আচ্ছা, কাজের আমি তোমাদেরকে গ্রাফ দেখাবো, গ্রাফ দেখানোর আগে একটু এই জিনিসটা একটু বুঝাই, এটা গলার কাটার মতো হয়ে গেছে। মাথায় রাখতে হবে যে আমরা আসলে কাজ কোন পথে, এটা খুব বেশি লাগবে তোমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে। আমি যদি এখন তোমাকে একটা প্রবলেম দিই এবং এই প্রবলেমটাকে ধীরে ধীরে জটিল করতে চাই, সেই জটিলটা তোমরা একটু বুঝবা কিনা খেয়াল করো। আমি বললাম যে তোমাকে প্রথম টেকনিক বলে রাখলাম, তুমি কাজ কোন পথে করতেছো ম্যাটার করে না। অনেকটা জিনিস এরকম ভাবে তোমাকে বাসার থেকে বলে দিল তুমি কোন পন্থা অবলম্বন করে টাকা ইনকাম করতেছো ম্যাটার করে না, টাকা আসলেই হবে। কাজের ক্ষেত্রে অনেকটা এমন, তুমি এই পথে যাচ্ছ,
এই পথে যাচ্ছ, নাকি এই পথে যাচ্ছ, নাকি হচ্ছে এই পথে যাচ্ছ, এই শুরুতে কোথায় ছিলে, শেষে কোথায় আসো, বা ধরো হচ্ছে মেনলি মানে তোমার হচ্ছে মেন সব থেকে সংক্ষিপ্ত দূরত্ব, সংক্ষিপ্ত দূরত্ব অ্যাকচুয়ালি হচ্ছে তুমি কি অতিক্রম করতেছো, সেটা হচ্ছে এখানে আমাদের কনসার্ন। আমরা কোন পথ অবলম্বন করতেছি সেটা হচ্ছে কাজের জন্য কনসার্ন না, মাথায় রাখবে এবার। তাহলে আসি, দেখো আমাদের আমাদের এইখানে আমি তোমাকে বললাম যে একটা ব্যক্তি, তোমার হচ্ছে ধরো আমি এটাকে একটা বিল্ডিং বানাই দিলাম, এই বিল্ডিং এ তোমাদের ভিতর থেকে একজন উঠা গেছে, সেটা হচ্ছে ধরো হচ্ছে রাকিবুল, রাকিবুল। সো এইখানে হচ্ছে রাকিবুল গেছে, ঠিক আছে, এইখানে হচ্ছে রাকিবুল দাঁড়ায় আছে, এবং এই পাশের থেকে তোমার হচ্ছে রাকিবুল যে উঠছে, রাকিবুল যে উঠার পরে আর একজন দারোয়ান নিতে হবে। তোমাদের ভিতর থেকে কাকে নিব? আচ্ছা জাইমা। সো জাইমা ধরো হচ্ছে এখানে হচ্ছে গার্ডের সিকিউরিটিতে আছে। সো জাইমা দেখলো কি রাকিবুল হচ্ছে এই পথে গেছে, জাইমা মানে রাকিবুল হচ্ছে এই পথে গেল, যাওয়ার পরে রাকিবুলকে দেখা তোমার হচ্ছে জাইমা এদিকে সিকিউরিটি ইনচার্জ হওয়ার কারণে তাকে হচ্ছে দাবড় দিল যে না আমরা এখানে থাকা যাবে না। ওকে কি করলো, ধাক্কা দিল এবং ও সোজা নিচে এসে পড়লো। সোজা নিচে এসে পড়লে কি হবে, সোজা নিচে এসে পড়লে তোমার হচ্ছে আমি বইলা দিলাম যে ও আসলে হচ্ছে এইখান থেকে এইটুকু যাইতে ও হচ্ছে তোমার এই রাকিবুল হচ্ছে 10 জুল কাজ করছে। দেখো এই 10 জুল কাজটা কি হয়েছে, তার ভিতরে জমা হয়েছে না, কোনো ব্যক্তির বা কোনো জিনিসের উপর কাজ করলে তার একটা শক্তি সে প্রাপ্ত হয়। সেই 10 জুল কাজ করার কারণে তার ভিতরে 10 জুল শক্তি জমা হয়েছে। এবার দেখো এই যদি নিচে পড়ে তাহলে কি হবে, আমি বললাম নিচে পড়ার পরে এই মাটিতে টাচ করার পূর্ব মুহূর্তে, মাটিতে টাচ করার পূর্ব মুহূর্তের গতি শক্তি কত ছিল, কি বলবা? গতি শক্তি এইখানে ও যে পরিমাণে যে শক্তি সঞ্চয় করে ওটাকে তো বিভব শক্তি বলা হচ্ছে। বাইরে থেকে এক্সটার্নাল, আমরা কিন্তু ধাক্কা বললে একটু ভুল হবে, ধাক্কা বলা যাবে না, বলতে হবে যে তোমার হচ্ছে ধরো এই যে হচ্ছে আর কে ভয় দিল, ভয় দেওয়াতে হচ্ছে আর হচ্ছে মুক্তভাবে পড়ে গেল, ঠিক আছে, এরকম ঘটনা ঘটছে। তো দেখো তাহলে এখানে বাইরে থেকে যদি কোনো বল যেহেতু দেওয়া হয়নি বা শক্তি দেওয়া হয়নি, তাহলে ইপি এবং ই কে দুইটাই সমান হবে। ইপি মানে হচ্ছে এনার্জি অফ পোটেনশিয়াল অর্থাৎ বিভব শক্তি, ই কে মানে হচ্ছে এনার্জি অফ কাইনেটিক্স অর্থাৎ হচ্ছে তোমার গতি শক্তি। তো এই দুটাই কি হবে, সেম হবে। অর্থাৎ আমি এখানে এই জায়গাটা বেগের মান না যাই নাও, ভরের মান না যাই নাও কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো, যেটা হচ্ছে 10 জুল। এবার তোমাকে আমি আরেকটা প্রশ্ন বললাম, আমাকে বলো তো এই মাটি টাচ করার পরে, মাটি টাচ করার পরে গতি শক্তি কত হবে এবং বিভব শক্তি কত হবে? মাটি টাচ করার পরে তোমার হচ্ছে গতি শক্তি কত হবে এবং বিভব শক্তি কত হবে? বলো, মাটিতে টাচ করার পরে গতি শক্তি 0 হবে, বিভব শক্তি কত হবে? দুইটা অ্যান্সার দিবা তোমরা, দুইটা অ্যান্সার। সাউন্ড কম বলতেছে একজন, সাউন্ড কম তো হওয়ার কথা না, সাউন্ড বাড়াইতে হবে নিজেদের, মাইক্রোফোন ইউজ করতে হবে না, মানে সরি এই যে হেডফোন, সরি হেডফোন। আচ্ছা এই আজিমউদ্দিন 0 দিয়েছে, ভরা ফেলতেছে। ওকে, না না এই তো এই যে সুমাইয়া তো ভুল করে ফেলছে, ইপি ইজ ইকুয়াল টু 0 ইকে ইজ ইকুয়াল টু 10 বলতেছে, এরকম তো বলা যাবে না। দেখো মাটি স্পর্শ করার পরে কি আর তার বেগ থাকে? মাটি স্পর্শ করার পরে কি তার কোনো গতি থাকে? থাকে না, গতিও শূন্য হয়ে যায়। এবং দেখো আমরা বিভব শক্তি ইজ ইকুয়াল টু কত জানি, বিভব শক্তি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে mgh। তাহলে এবার বলো তুমি mgh এর h যদি শূন্য হয়, আচ্ছা এইচটাকে কিভাবে বিবেচনা করা হয়, এই জিনিসটা কিন্তু ভালো একটা থিওরিটিক্যাল বিষয়। এইচটাকে কিভাবে বিবেচনা করা হয় ভালোভাবে মাথায় রাখতে হবে। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে ভূমি, এই ভূমির থেকে এই যে ভূমির যে বিন্দুটা এটাকে ভূপৃষ্ঠ বলে, বা পৃথিবীর যে পৃষ্ঠটা আছে এই জায়গাটা হচ্ছে h ইজ ইকুয়াল টু 0, h ইজ ইকুয়াল টু 0। এর উপরে গেলে কি হবে, h ইজ ইকুয়াল টু পজিটিভ। ধর হচ্ছে 1 2 3 4 5 6 1000 মিলিয়ন বা 100 বিলিয়ন যেটাই বল না কেন, এই নিচে গেলে কি হবে, h ইজ ইকুয়াল টু নেগেটিভ। তার মানে এখন দেখো ভূপৃষ্ঠে থাকলে কি হবে, ভূপৃষ্ঠে যদি পতিত হয় তাহলে তার বিভব শক্তিও শূন্য হবে। এখন তুমি আমাকে বলো তো বিভব শক্তি কি নেগেটিভ হইতে পারে কিনা? অলরেডি অ্যান্সার আমি দিয়ে ফেলছি, তারপরে বলো ওয়াই অথবা এন। বিভব শক্তি বিভব শক্তি আমাকে বলো ওয়াই অথবা এন, বিভব শক্তিকে আসলে তোমার নেগেটিভ হইতে পারে কিনা? হইতে পারলে ওয়াই, না হতে পারলে এন বলো।
আচ্ছা, বিভব শক্তি কি? আচ্ছা, অমিত বলতেছে এম। নো অমিত, নো। ঋণাত্মক হতে পারে, আমি তো দেখাই দিলাম। এইচ তো নেগেটিভ হইতে পারে। এম জি এইচ, এম কি অলওয়েজ পজিটিভ, জি অলওয়েজ পজিটিভ। এই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে পুরো রাশির মানটা নেগেটিভ হয়ে যাবে না? ভূমির থেকে যদি কোনো বস্তুকে নিচে নিয়ে যাওয়া হয় তাহলে তার বিভব শক্তির মান নেগেটিভ হয়ে যায়। ভূমিতে থাকলে শূন্য, ভূমির উপরে গেলে পজিটিভ। গতিশক্তি কি নেগেটিভ হইতে পারে? গতিশক্তি কি নেগেটিভ হইতে পারে? গতিশক্তি শূন্য হইতে পারে বলে দিলাম। যদি তোমার হচ্ছে কোনো একটা এম ভরের বস্তু যদি গতি শূন্য হয় তাহলে তার গতিশক্তি শূন্য। বলো আমাকে, গতিশক্তি কি ঋণাত্মক হইতে পারে? গতিশক্তি কি ঋণাত্মক হইতে পারে? তোমাদের এত উপস্থিতি কম কেন? এই ধীরের শিরে হচ্ছে তোমার সেম ব্যক্তিদেরই তো দেখতেছি। আচ্ছা, হইতে পারে না, হইতে পারে না। বেগের মান যদি তোমার নেগেটিভও হইতো, বেগের মান যদি নেগেটিভও হইতো তাহলে কি হাফ এম ভি স্কয়ার। নেগেটিভ বা পজিটিভ যে মানেরই আমি বর্গ করি না কেন সেটা কি হয়ে যায়? অলওয়েজ পজিটিভ হয়ে যায়। আশা করি আমরা কথা বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই কাহিনী হচ্ছে আপাতত বন্ধ করি। এটা আপাতত অতটা লাগবে না। আমরা হচ্ছে একটু হালকা পাতলা গ্রাফ দেখাই তোমাদেরকে। আচ্ছা, তোমাদের বইতে একটা লাইন দেওয়া আছে, সেই লাইনটা অ্যাকচুয়ালি ভুল আছে। তোমাদের বইতে একটা লাইন দেওয়া আছে, সেই লাইনটা ভুল দেওয়া আছে, এবং এই লাইনটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। এই ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ এই জিনিস তোমরা হচ্ছে বুঝো না। ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ এই দুইটা জিনিস হচ্ছে তোমরা অনেক ক্ষেত্রে ভালোভাবে বুঝো না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে বোঝানো যায় এবং এটা ক্ষেত্রে আসলে কি হয়, মানে ধনাত্মক আর ঋণাত্মক কাজ তোমরা অনেকেই অলরেডি বুঝে গেছো, বাট এর ফলাফলটা সম্পর্কে তোমাদের বইতে যে তথ্য দেওয়া এটা হচ্ছে টোটালি ভুল। তোমাদের বইতে যে তথ্যটা দেওয়া এটা হচ্ছে ভুল, ঠিক আছে? আমরা ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ একটু আগে দেখাইলাম যে একটা বলের সাপেক্ষে আর একটা কাজ নেগেটিভ হইতে পারে। বাস্তবে আসলে অন্য একটা বলের সাপেক্ষে কিন্তু সেটা আবার পজিটিভ। যেরকম দেখো, ভূমি থেকে উপরে উঠায় নিলে, তুমি যদি উঠায় নাও তোমার বলের সাপেক্ষে কাজটা পজিটিভ, কিন্তু ভূমির যে আকর্ষণ বল সেটার সাপেক্ষে এটা হচ্ছে তোমার কি হচ্ছে নেগেটিভ। তুমি তার আকর্ষণের বিরুদ্ধে কাজ করতেছো। তো এটুকু আমরা ঋণাত্মক ধনাত্মক বুঝি, কিন্তু তোমাদের বইতে যেটা বলা হয়েছে যে ধনাত্মক কাজ করলে কোনো বস্তু বা কোনো বস্তুই বলি, কোনো বস্তু শক্তির প্রাপ্ত হয়, এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে বলা হয়েছে কোন বস্তু শক্তি হারায় বলা আছে। যে কথাটা হচ্ছে টোটালি ভুল। এই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ভুল, ঠিক আছে? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ভুল। কেন আমি প্রমাণ করে দেখাচ্ছি, টেনশন করো না। দেখো, কোনো একটা যে কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ হোক ঋণাত্মক কাজ হোক, দুইটার ক্ষেত্রেই শক্তি প্রাপ্ত হয়। তোমরা অনেকেই কনফিউজ হচ্ছ, আমি ভেঙে বলবো। খেয়াল করে দেখো, তুমি ভূমিতে আছো, ভূমি থেকে উপরে গেলে আমি ভূমির সাপেক্ষে কি করতেছি? ঋণাত্মক কাজ। বলো, এইখানে তুমি হচ্ছে এই উচ্চতায় গেলে, এবার তোমার শক্তির আগে ধরো এইখানে ছিল, বলো এই জিনিসের এইখানে শক্তির মান কত ছিল? 0। এখন তুমি নেগেটিভ কাজ করলে, কি করলে? ভূপৃষ্ঠের সাপেক্ষে উপরে নিয়ে গেলে, নেগেটিভ কাজ করলে এইখানে কি হয়েছে? মান, শক্তির মান সামথিং পজিটিভ একটা মান হয়েছে। দেখো তো, কাজ করলে নেগেটিভ বাট শক্তি প্রাপ্ত হয়েছে না? কথা কি তাহলে ঠিক হইলো যে শক্তি হারায়? ভূমির তুমি যদি হচ্ছে নেগেটিভ কাজ করো শক্তি হারায়, কথাটা কি সত্য হইলো? তোমার এইখানে যদি আমি কোনো একটা জিনিস ভূমির থেকে একটা ইট যদি উপরে নিয়ে যায় তাহলে সেটা শক্তি প্রাপ্ত হয় এবং তার ভিতরে একটা কাজ করার অ্যাবিলিটি হয়। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে সেইটা আমি তোমাদেরকে দেখাই। একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা, তুমি দেখো, পজিটিভ কাজ করো নেগেটিভ কাজ করো, সবাই অ্যাকচুয়ালি হচ্ছে শক্তি প্রাপ্ত হয়। পজিটিভ কাজ করো নেগেটিভ কাজ করো, সব ক্ষেত্রে হচ্ছে তুমি শক্তি প্রাপ্ত হয়। এইটা হচ্ছে আমি হচ্ছে বসছিলাম আমার হচ্ছে কিছু বন্ধু বান্ধবের সাথে, তারাও মোটামুটি সেম মতামত দিছে। ওকে, এখন দেখো, আচ্ছা
এখন দেখো আরেকটা জিনিস, যে তোমার এখানে আমরা হচ্ছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি বাড়ে কি কমে, এটা তোমাদের লেভেলে ওইভাবে আলোচনা খুব একটা হয় না। দেখো আমরা যে ভূমির উদাহরণটাই আবার নিব, যে এইখানে হচ্ছে ধরো একটা জিনিস হচ্ছে তোমার উপরে নিয়ে গেলাম, এই শুরুতে এইখানে ছিল, এটাকে উপরে নিয়ে গেছে। ধনাত্মক কাজের ক্ষেত্রে কি হয়, ধনাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি বাড়ে, সরি, ধনাত্মক কাজের ক্ষেত্রে হচ্ছে তোমার গতিশক্তি বাড়ে। বাচ্চাদের মাথায় কঠিন জিনিস ঢুকাই নাই, জাফর স্যার। আচ্ছা, জাফর ইকবাল স্যারের সাথে আমার আসলে ফার্স্ট টাইম দেখা হয়েছিল। তোমাদের কাদের কাদের সাথে জাফর ইকবাল স্যারের দেখা হয়েছে? আমার সাথে ক্লাস 5 হচ্ছে তোমার জাফর ইকবাল স্যারের সাথে দেখা হয়েছিল। আমি হচ্ছে প্রাইমারি লেভেলে যে ম্যাথ অলিম্পিয়াড হয়, মানে তোমার যে ম্যাথ অলিম্পিয়াড হয় না, যে তোমার ইন্টারন্যাশনাল লেভেলে যেটা যায়, সেটা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে হচ্ছে বিজয়ী হয়ে ওই ন্যাশনাল পর্যায়ে যে ক্যাম্প হয়, ওই ক্যাম্পে গেছিলাম। সো ওইখানে হচ্ছে তোমার জাফর ইকবাল স্যারের সাথে আমার অ্যাকচুয়ালি পরিচয় ছিল। এন্ড আমার যে আইডি কার্ডটা ছিল, ওই আইডি কার্ডটা এখনো আছে, এবং ওদের হচ্ছে জাফর ইকবাল স্যারের অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সিগনেচারও আছে এখনো। ওকে, ধনাত্মক কাজ হলে কি হচ্ছে, ধনাত্মক কাজ হলে তোমার আসলে গতিশক্তি বৃদ্ধি পায়। এই উপরের চিহ্নটা দিয়ে বোঝাবো বৃদ্ধি, আর নিচের চিহ্ন মানে দেখো এই চিহ্ন ইজ ইকুয়াল টু হচ্ছে বৃদ্ধি, এবং এই চিহ্ন মানে হচ্ছে হ্রাস। এটা অনেক সময় তোমাদের কাজে লাগবে। এবং তোমার হচ্ছে ইপি তাহলে কি হয়, ইপি হচ্ছে হ্রাস পায়। গতিশক্তি বৃদ্ধি পায়, বিভব শক্তি হ্রাস পায়। যদি আমি বলি এটাকে টিকে হ্রাস পায়, এবং ইপি বা বিভব শক্তি এটা হচ্ছে বৃদ্ধি পায়। একটা ভালো এক্সাম্পল দেই, এক্সাম্পলের ক্ষেত্রে বুঝো, আমার এইখানে এর হচ্ছে গতিশক্তি, বা ধরো আমি একটা জিনিস তোমাদেরকে দেখা দাও। আচ্ছা, একটা জিনিস, এই যে ছাদটা আছে, এই ছাদের থেকে একটা জিনিস মুক্ত ভাবে পড়লো, এই বিন্দুতে আসছে, এই জায়গা থেকে উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? দেখো উপরে বেগ কত ছিল, ইকে ইজ ইকুয়াল টু 0 ছিল, সরি, ইকে ইজ ইকুয়াল টু 0 ছিল। এখন দেখো অভিকর্ষ বলের জন্য এটা নিচে নেমে আসতেছে, এবং অভিকর্ষ বলের জন্য নিচে নেমে আসা কি ধনাত্মক কাজ। দেখো ধনাত্মক কাজ হইলে তোমার শুরুতে ছিল কি গতিশক্তি 0, এইখানে এসে নিশ্চয়ই একটা গতি আছে, এই অবস্থানে নিশ্চয়ই একটা গতি আছে। তাহলে কি হচ্ছে, এর গতিশক্তি কিন্তু ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইনক্রিজ করতেছে। এই যে দেখো ধনাত্মক কাজ, গতিশক্তি বাড়তেছে, শুরুতে ছিল 0, একদম অভিকর্ষের সাপেক্ষে চলে আসতেছে, এর গতিশক্তি বাড়তেছে। এবং দেখো বিভব শক্তি, শুরুতে এখানে বিভব শক্তি কি, এই এত বড় একটা ছিল, এই মানটা ছিল এইচ এর মান, এমজিএইচ, ধরো এই এইচ এর মান ছিল আগে ছিল কত 10 মিটার, এবং এখন দেখো এইচ এর মান কমে গেছে, ধরো এই এইচ এর মান হচ্ছে এমজি তোমার হচ্ছে 5, দেখো তো এইটা বড় না, আগে দেখো বিভব শক্তি বেশি ছিল, এখন হচ্ছে কমে যাচ্ছে। তো দেখো ধনাত্মক কাজ হলে কি কমতেছে, তার অপোজিটটা হচ্ছে এই ঘটনাটা। বুঝতে পারছি আশা করি? এই দেখো এটার ঘটনাটা কিভাবে বুঝবা, তুমি নিচের থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে যত উপরে যাবা কি গতি আস্তে আস্তে কমতে থাকবে না? উপরে যাওয়া মানে কি ঋণাত্মক কাজ করতেছো, সো ঋণাত্মক কাজ করলে উপরে দেখো গতি কমতেছে, তার মানে ই কে হ্রাস পাচ্ছে। উপরে যখন যাচ্ছে ঋণাত্মক কাজ হচ্ছে, তখন গতি উপরের দিকে গেলে কমতেছে, গতি শক্তিও কমছে দেখো। এবং যত উপরে যাচ্ছে হাইট যত বাড়তেছে বিভব শক্তি বাড়তেছে। এই ঘটনাগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? আমার আসলে হচ্ছে ডাক্তার অনেক আগে, এই লাইটিং এর কারণ হচ্ছে ডাক্তার অনেক আগেই বলছে যে তোমার হচ্ছে, তোমরা যেটা যে বিগ ব্যাং এর যে ক্লাসগুলো যারা দেখো তারা দেখবে হচ্ছে লাইটিং আরো বেশি বেটার থাকে। সো আমি আরো লাইট জ্বালাই, আমার এখানে আরো হচ্ছে লাইটিং সেটআপ আছে। সো এই লাইটের কারণে ডাক্তার মানা করছিল, যে বলছিল যে তোমার হচ্ছে হয় এটা বাদ দিবা, না হচ্ছে চশমা পরো। আমি তো চশমা পরি না আসলে, এটা তো খারাপ ঘটনা, বুঝতে পারছো? পড়া দরকার আসলে, পড়া দরকার। এটা মেলা আগে, মানে বেশ আগে, তোমার হচ্ছে একদম হচ্ছে রোজার সময়, রোজার দিকের সময় এটা ঘটনা, বুঝতে পারছি আমরা। আচ্ছা, মাটিতে পতিত হওয়ার পর কি গতিশক্তি কোন শক্তিতে রূপান্তর হবে? গতিশক্তি এখানে হচ্ছে তোমার অনেকটা বলতে পারো যে তাপ শক্তি বা শব্দ শক্তিতে রূপান্তর হবে। দেখো উপরের থেকে কোন একটা জিনিস যদি নিচে পড়ে, দেখবো ওই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, অথবা তোমার ওই জায়গাটা কি হবে, মানে ওই জায়গায় তোমার হচ্ছে গরম হয়ে যাইতে পারে। তারপরে আরেকটা জিনিস করতে পারে, একটা জিনিস নিচে পড়লে একটা শব্দ হয় না,
সো ওই যে গতি শক্তি ছিল ওটা শব্দ শক্তি বা তাপ শক্তি এগুলোতে কনভার্ট হয়। আবার এমন হইতে পারে শব্দও তৈরি হচ্ছে, তাপও তৈরি হচ্ছে, সবই তৈরি হচ্ছে, এরকম ভাবে ঘটনা। বুঝতে পারছি ঘটনা? আচ্ছা, আমরা ক্লাস কি এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো? সেকেন্ড লেকচার কি হচ্ছে আরেক জায়গা থেকে শুরু করব? তোমরা এরকম ভাবে হচ্ছে এরকম ঢিলা ঢালা টাইপের স্টুডেন্ট হলে হয়? তোমরা সব হচ্ছে ঢিলা ঢালা, ভাবতে সেই ডেমিয়ান ক্রসিয়ান উইকে বাদ দিয়ে দেবো। এটা তো খুবই খারাপ ঘটনা, তোমাদের উপস্থিতি খুবই শোচনীয়, মানে শোচনীয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে তোমার হচ্ছে ওকে। সো আমাদের এখন হচ্ছে আমরা একটা গ্রাফের কাজটা দেখি। দেখো দেখো কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে বল গুণ সময়। দেখো দুইটা জিনিস আমরা সিম্পল গুণ করতেছি, দুইটা জিনিসকে সিম্পল গুণ করতেছি। এখন আমরা একটা গ্রাফ আঁকলাম। গ্রাফ মূলত কি? দুইটা রাশির ভিতরে সম্পর্ক দেখায়, তার বাইরে কিছু দেখায়? একটা গ্রাফ হচ্ছে দুইটা রাশির ভিতরে সম্পর্ক দেখায়। সো আমি ধরে হচ্ছে এই বরাবর বল দিলাম, এই বরাবর হচ্ছে তোমার আসলে সরণ দিলাম। এখন তোমরা বলতে পারো ভাই বল কি ওই বরাবর সরণ এই বরাবর? কোনো প্রবলেম নাই, যে কোনো এক বরাবর দাও, যে কোনো এক বরাবর দাও। দেখো আমি যদি হচ্ছে এইখানে বল হচ্ছে তোমার যে এখানে পরিবর্তন হচ্ছে এবং এই পাশে ধরো হচ্ছে সরণের পরিবর্তনগুলো আমি লিখলাম। তো আমি হচ্ছে ধরো এই পয়েন্টে, এটা হচ্ছে ধরো 30 নিউটন বল, এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে 20 মিটার সরণ। সো আমি দেখলাম 30 নিউটন বলের কারণে তোমার হচ্ছে এতটুকু সরণ হয়েছে। এই যে একটা দেখো তোমার হচ্ছে গ্রাফ তৈরি করবে, যে তোমার এখানে যখন হচ্ছে তোমার আসলে এই যে ধরো এই জায়গাটা, সো 30 নিউটন বলের কারণে 20 মিটার, এটা একটু উপরে হবে। দেখো 20 মিটার হচ্ছে তোমার সরণ হলো। এখন এইখানে তোমরা বুঝতেই পারতেছো এই জিনিসটা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে? তোমার হচ্ছে এইখানে আসলে উঠা বাই হাঁটা, এই ঢালটা কাকে রিপ্রেজেন্ট করে? উঠা বাই হাঁটা হচ্ছে এইটা বাই হচ্ছে এইটা। কিন্তু আমাদের এই ঢালটা তো তাহলে আসলে হচ্ছে আমাদের এই কাজকে রিপ্রেজেন্ট করবে না, কেননা এই ঢালটা মানে কি? ঢাল মানে হচ্ছে উঠা বাই হাঁটা লিখি না, ওয়াই এর পরিবর্তন বাই হচ্ছে এক্স এর পরিবর্তন। ওয়াই এর পরিবর্তন মানে 0 থেকে 20, সো 20 বাই হচ্ছে তোমার এখানে 30। এটা তো আমাদের জিনিস না, আমাদের দরকার কি? যেটা গুণ দরকার, 20 আর 30 গুণ। সো দেখো এই দুইটা জিনিসকে আমি যদি ভূমি, এটাকে অ্যাকচুয়ালি ধরলাম আমি হচ্ছে ভূমি, এবং ধরো এটাকে ধরলাম হচ্ছে আমি তোমার কি লম্ব, বা এটাকে যে পাশের আমি সমান্তরাল নিয়ে নিলাম, তাহলে এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের কাজ পাইতে পারি, বাট সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে গ্রাফটা আছে, গ্রাফটা যে ক্ষেত্রফলটুকু তৈরি করতেছে সেটাই হচ্ছে শুধুমাত্র আমাদের কাজ, পুরাটা না। যেরকম ভাবে তুমি এই ভূমিটা আর হচ্ছে এই লম্বটাকে যদি গুণ করে ফেলো তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়াল কাজ হবে না। এখানে অবশ্যই গ্রাফটা যতটুকু অংশে তোমার আসলে করতেছে, দখল করতেছে, ততটুকু অংশ হচ্ছে মানে ততটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে কাজটা রিপ্রেজেন্ট করে। তাহলে তোমার এখানে কি করতে হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 30 ইন্টু হচ্ছে 20, এটাই হচ্ছে এখানে কাজ। এখন এই জিনিসকে কি করতে পারে? এই জিনিসকে আর একটু জটিল করা যেতে পারে, যে তোমার হচ্ছে এরকম ভাবে হচ্ছে ধরো বলা হলো একটা গ্রাফ হচ্ছে এমন ভাবে দেওয়া। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে তুমি কি করবে? তাহলে দেখো পুরো তোমার হচ্ছে গ্রাফের হচ্ছে তোমার ক্ষেত্রফলটা হচ্ছে এতটুকু হচ্ছে তোমার ক্ষেত্রফল। কিভাবে বের করবা তুমি? ইজিলি এই যে এইটুকু আলাদা বের করো, এইটুকু আলাদা বের করো, এইটুকুর জন্য আলাদা বের করো, এইটুকুর জন্য আলাদা বের করো। এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ধরো এটাকে একটা আয়তক্ষেত্র হলো, তুমি এটা ধরো যে 20 এবং এটা কত? ধরো হচ্ছে 30, এটা হচ্ছে 50, তাহলে এটাও 20, সো 20 স্কয়ার প্লাস হচ্ছে 20 স্কয়ার বর্গ। ইজিলি বের করে ফেলো। এখন তুমি চাই যে না আর একটু জটিল করবো, তাহলে কি করবো? আমরা এইভাবে করে ফেলবো জিনিসটাকে। এবং এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি এমন হয়ে থাকে, দুইটা পদ্ধতি আছে। তুমি এটাকে আলাদা ত্রিভুজ, এটাকে আলাদা ত্রিভুজ, এটাকে তুমি বর্গ বা আয়ত যেটাই হোক না কেন আলাদা আলাদা হিসাব করে তিনটাকে যোগ করো। আবার এমনও করতে পারো এটা অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম হয়ে গেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে হাফ ইন্টু কি হয়? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ধরো হচ্ছে এখানে আমি এটার মান ধরলাম এই পর্যন্ত হচ্ছে এটা 100, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এবং হচ্ছে এটা ধরলাম হচ্ছে কত? 20।
100 প্লাস হচ্ছে 20 ইনটু হচ্ছে কি তোমার আসলে উচ্চতাটা কত, এই যে এতটুকু উচ্চতা 20, এটা তুমি বের করতে পারো। এখন আমি যদি হচ্ছে ভূমির সাথে না থাকা, আমি যদি হচ্ছে ধরো এই জিনিসটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিতাম, তাহলে কি করতে? তাহলে বুদ্ধি খাটাও। এইখানে দেখো এইটা অ্যাকচুয়ালি আর একটা ট্রাপিজিয়ামের মতো অ্যাকচুয়ালি বিহেভ করতেছে। এই অংশটা একটা ট্রাপিজিয়ামের মতো, এটা হচ্ছে একটা আয়ত বা বর্গ, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ। তিনটা আলাদাভাবে হিসাব করো, যোগ করে ফেলো। এখন আমি যদি এটাকে আরো জটিল করতে চাই, তাহলে কি করব? এইটাকে যদি আমি আরো জটিল করতে চাই, তাহলে আসলে আমি কি করব? আমি তাহলে এই জিনিসটাকে ভূমির থেকে উঠাই ফেলবো। ধরো হচ্ছে আমি এরকম যদি দেই, এরকম একটা গ্রাফ যদি বানাই, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলটুকু বের করব। ঠিক আছে? এই যে মানে এইটাকে মাটির সাথে যুক্ত করে, এটাকে মাটির সাথে যুক্ত করে, মানে এই ইসের সাথে এইভাবে করব না, আমরা জাস্ট এই অংশটার ক্ষেত্রফলটুকু বের করব। বুঝতে পারছি? মানে জিনিসটা দেখো, তোমার হচ্ছে আমাদের, আমি একটু তোমাদেরকে এটা একটু ভেঙে বলি। দেখো 10, 20, 30, 40, তোমার হচ্ছে 5, 10, 15 ধরো। সো তুমি এইখানে যদি আসলে টোটাল জিনিসটাকে এইভাবে হিসাব করতে, এই রেখাটা না দিয়ে, তাহলে কি ঝামেলা হতো সেটা বুঝো। তুমি অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা তুমি এইভাবে বের করতে হতো, এই অংশটাকে একটা আয়তের মতো হিসাব করে এই অংশটাকে আলাদা হিসাব করতে হতো। অর্থাৎ এই অংশটা প্রত্যেকটা দেখো, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই চারটা অংশকে হিসাব করতে হতো। বাট এই অংশে কি অ্যাকচুয়ালি কোনো কাজ হয়েছে? হইতো না। এই সময়টা কি ছিল তোমার, দেখো এখানে কিন্তু সরল, মানে এই অংশটা কিন্তু ফাঁকা অ্যাকচুয়ালি। তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা তোমরা দেখবা। আমি কি বলছিলাম, কাজ করার ক্ষেত্রে নরমাল যেসব চিত্র আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বলছি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেখবা। গ্রাফের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেখবা। তাহলে দেখো তোমার এখানে কি করবা, তুমি হচ্ছে এটুকু হচ্ছে 10, এটা হচ্ছে কত 5 থেকে 15, 10, এটা কত দেখো 20 আর 30 এর ভিতরে, এটাও 10, এটাও 10, এটা 10। এবার দেখো তোমার হচ্ছে ধরো এটা নিলাম হচ্ছে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। তো ধরো এটা হচ্ছে যদি আমি বলি, দেখো এই জায়গাটা, এই বরাবর দূরত্বটা মাপতে গেলে তুমি ঝামেলা করে ফেলতে। কি হইতো, তুমি এটাকে যদি হিসাব করো, এটা যদি 25 বলো, তাহলে ভুল না? আসলে আসলে তো জিনিসটা ভুল। আসলে কি হবে, 25 মাইনাস 5, অর্থাৎ এটা হচ্ছে 20, তাই না? এটা তো 20। এবং দেখো এইটাই হচ্ছে উচ্চতা মানে কত, এটা 10। বুঝতে পারতেছি ঘটনা? এবার দেখো এই জিনিস কিন্তু ইজিলি বের করতে হবে। তোমরা হিসাব করে বলো তো, হিসাব করে বলো, হিসাব করে বলো। এই ক্ষেত্রে তোমার আসলে কাজটা কত হবে? এই ক্ষেত্রে কাজটা কত হবে বলো, বলো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার কাজ কত হবে? খুবই শর্ট টাইমের ভিতর হয়ে যাওয়ার কথা। দেখো প্রথমে হচ্ছে ত্রিভুজটাকে হিসাব করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 10 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে 10, এটা গেল প্লাস, আমি এক একটাকে নিচে নিচে দেখি, প্লাস তারপর হচ্ছে এটা একটা বর্গ হয়ে গেছে, তাহলে হচ্ছে 10 এর স্কয়ার, প্লাস এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, হাফ ইন্টু তোমার হচ্ছে সমান্তরাল বাহু হচ্ছে এইটা, এটা সমান্তরাল বাহু 20 আর 10 30, 30 ইন্টু কত উচ্চতা, অর্থাৎ হচ্ছে এই উচ্চতাটা বা এইটা, যেটা দুটো হচ্ছে 10, 10। এবার দেখি এখানে হচ্ছে কত আসতেছে 100, সেটা 50 হয়ে যাচ্ছে, 50 প্লাস হচ্ছে 100 প্লাস 3 5 15, 150। এবার দেখো অ্যান্সার কত, 300, 300 জুল কাজ হয়েছে, 300 জুল। যারা যারা 300 জুল বলতেছো দ্যাটস কারেক্ট, যারা যারা 300 জুল বলতেছো সেটা হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমরা এখানে একটু বেশি কনসার্ন থাকো, সেটা হচ্ছে যে ভর যদি রূপান্তর হয়, ভর যদি রূপান্তর হয়, ঠিক আছে, ভর যদি রূপান্তর হয় তাহলে কি ঘটনা ঘটতেছে। ওকে, ঠিক আছে।
সো ভর রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে হচ্ছে এম ভরের বস্তু, এম ভরের বস্তু যদি তোমার আসলে কি হয় শক্তিতে রূপান্তর হয় তাহলে কি হবে, সেই শক্তির মানটা হবে E is equal to mc স্কয়ার। আচ্ছা তোমরা একটু কমেন্টে লেখো তো, আমি এটা খুব কমন এই প্রশ্নটা জিজ্ঞাসা করি, আলোর অ্যাকচুয়াল বেগ কত, আলোর অ্যাকচুয়াল বেগটা কত, মানে সঠিক মানটা বলবা 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 বলো না, অ্যাকচুয়াল মান সেটা বলো, আর জি এর অ্যাকচুয়াল মানটাও বলো, দুইটাই পারলে বলো, ঠিক আছে। দেখো এম ভরের একটা বস্তুকে যদি আমি ধরলাম এইটার ভর হচ্ছে তোমার 5 কেজি, ধরো আমি মার্কারের ভর হচ্ছে 5 কেজি, এই 5 কেজির সাথে যদি আলোর বেগের স্কয়ার করে গুণ করি, সেটা আসলে এই ভরের বস্তুটাকে যদি আমি সম্পূর্ণ শক্তিতে কনভার্ট করতে পারি, আসলে কোন একটা ভরকে তুমি ধরো একটা জিনিসটা হচ্ছে যে সুপার হিরো মুভিতে দেখো না, কোন একটা কিছুকে আঘাত করে করে সেখান থেকে শক্তি বের করা হচ্ছে, বাট এরকম ভাবে এই টোটাল ভরটাকে আমি শক্তিতে পরিবর্তন করতে পারি। এটাই ছিল মূলত হচ্ছে আইনস্টাইনের আবিষ্কার, যে ভর আর শক্তি আলাদা কোনো জিনিস না, একটা ধরো অনেক শক্তিকে এক জায়গায় সমাহিত করলে এরকম একটা ভর পাবা, এই ভরকে ছিন্ন ভিন্ন করে তুমি শক্তিও তৈরি করতে পারবা, একটা জিনিস এরকম ভাবে। আচ্ছা হ্যাঁ অনেকে কারেক্ট বলতেছে, একজন হচ্ছে জি এরটা বলছে, আচ্ছা একজন আবার হচ্ছে জি এইটা বলে ফেলছে, এটা বললে কিন্তু ভুল, এইটার আলাদা মান 6.37 × 10⁻11 বা এরকম সামথিং একটা মান, বাট এটা জি বলতে হবে, এই জি কিন্তু দেওয়ার সময় একটু কেয়ারফুল, ওই বড় হাতের জি দিলে কিন্তু সমস্যা। ওকে দেখো যারা যারা বলতেছে 299792458 এটা হচ্ছে কারেক্ট, যারা যারা বলতেছো সরি যারা যারা এটা বলতেছো 9.80665 তারা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। সো আমি বলি যদি হচ্ছে তোমাদের ভিতর থেকে একজনের ভর নেই, ধরো হচ্ছে আমি বললাম একজন হচ্ছে তোমার আসলে বাবার আইডিতে ক্লাস করতেছে অনেকে, ধরো হচ্ছে আমি অমিতের ভর নিলাম, অমিতের ভর, অমিতের ভর হচ্ছে তোমার কত কেজি, মানে কত কেজি, ধরো আমি বললাম 60 কেজি, 60 ইনটু আমি বললাম যে 60 কেজি, অমিতকে যদি আমি শক্তিতে পরিণত করতে চাই তাহলে কত শক্তি পাওয়া যাবে, 60 ইনটু, এটার ক্ষেত্রে তুমি অ্যাকচুয়াল মান দিবা না, ওই যে হিসাবের যে মানটা আছে 3 × 10⁻8 এর স্কয়ার, দেখো 60 ইনটু 3 এর স্কয়ার করলে 9 ইনটু 10⁻16, তাহলে কত আসলো 6 × 9 54 540 ইনটু 10⁻16, এবং এটাকে আমরা চাইলে দেখতে পারি 5.4 ইনটু 10⁻18 তোমার জুল, ঠিক আছে। বুঝতে পারছি ঘটনা? ওকে বুঝতে পারছি আশা করি। আচ্ছা রশনি খান, রাকিবুলকে এরকম ভাবে পাজল দেখা যাচ্ছে কেন, রাকিবুলকে এরকম পাজল দেখা যাচ্ছে কেন? আচ্ছা গতি নিয়ে আজকে আলোচনা করবো না, তোমাদের ক্লাস নিয়ে তো আগ্রহ পাচ্ছি না, মজা পাচ্ছি না। বিগ ব্যাং এর ক্লাস এর থেকে বেশি প্রেজেন্ট থাকে পেইড কোর্সের ক্লাসে। আচ্ছা বলো আজকে সব কি কি খাওয়া দাওয়া করলে তোমরা? আজকে কি কি খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ আজকে কি কি খাওয়া দাওয়া করলে দুপুরবেলা? আমি ভালো খাওয়া দাওয়া করছি, বেশ ভালো খাওয়া দাওয়া করছি আমি। আমি হচ্ছে তোমার কেবল ক্লাস করতে করতে শর্মি হচ্ছে খাইছে। আমি হচ্ছে তোমার আসলে আমার পোলাও খুব পছন্দ, সো পোলাও খাইছি, এন্ড হচ্ছে গরু মাংস। গরু মাংস বেশি খাওয়া যাবে না, আই নো, মানে চেষ্টা করতেছি কমানোর, মানে একটু খাওয়াই তো বেশি হয়ে যাচ্ছে। অনেকে ঘুম আসতেছে, মাছ ভাজি দিয়ে ভাত খেলাম, ইয়েস দ্যাটস গুড। শাহরিয়ার ইমন আমাদের পুরাতন স্টুডেন্ট। চিকেন রাইস ভেজিটেবল। ভাই একটু এনডিসি নিয়ে কথা বলেন। এনডিসি নিয়ে কথা বলবো? আচ্ছা খাওয়া নিয়ে যেহেতু আসছে, সো আমি একটু কাহিনী বলি।
এনডিসির খাওয়া নিয়ে একটু কাহিনী বলি, ঠিক আছে? এনডিসির দুইটা স্টোরি বলবো, আশা করি মজা পাবা, ঠিক আছে? এনডিসির দুইটা স্টোরি বলি। একটা হচ্ছে তোমার ক্যান্টিন, একটা হচ্ছে ক্যান্টিন স্টোরি বলি, এবং আর একটা হচ্ছে বাসা থেকে টিফিন। ক্যান্টিন হচ্ছে টিফিন, কোনটা আগে শুনতে চাও বলো? কোনটা আগে শুনতে চাও? এটা বেশি ইন্টারেস্টিং। আচ্ছা টিফিনটা পরে বলি, তাহলে ক্যান্টিনটা আগে বলি। তো ক্যান্টিনের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার আসলে মোটামুটি আমাদের ক্যান্টিনের মানে যেটা ছিল আগে, তোমরা চান্স পাইলে ওই ক্যান্টিন পাবা না, ওটা পুরানো ক্যান্টিন। বর্তমানে বড় একটা তোমার 5-6 তলা বিল্ডিং হয়ে গেছে, ওটাকে ক্যান্টিন করে দিছে। সো বর্তমান ক্যান্টিনে তোমার তো সবকিছু ঠিক আছে, বাট আগের ক্যান্টিন গুলোতে হচ্ছে তোমার মারামারি লেগে যেত পুরাপুরি। এন্ড হচ্ছে আমার হচ্ছে তোমার সব থেকে ফেভারিট খাবার ছিল এটা চিকেন পেটিস নাম করে একটা জিনিস ছিল। চিকেন প্যাটিস বলে নাকি পেটিস বলে, চিকেন পেটিস হচ্ছে সবার সব থেকে ফেভারিট ছিল। এর পাশাপাশি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার আসলে প্লাস হচ্ছে চিকেন নাম করে একটা হচ্ছে তোমার, মানে এই দুইটা জিনিস একটা কম্বো আকার দিত, এইটা হচ্ছে বেশি খাইতাম। এন্ড আমাদের সবারই হচ্ছে একটা বেশি টেনশন থাকতো যে কোন সময় না কোন বন্ধু চলে আসলো। আমরা সবাই হচ্ছে সবসময় এই টেনশনে থাকতাম যে কোন সময় কোন বন্ধু না চলে আসলো, যাচ্ছে এই জিনিসটা নিয়ে যাবে। মোটামুটি এন্ড হচ্ছে তোমার আসলে লিটারালি হচ্ছে তোমার যেগুলো একটু পপুলার খাবার, একটা হচ্ছে তোমার যে কি বলে ডিম চপ, এগুলো হচ্ছে পপুলার খাবার, ঠিক আছে? এই পপুলার খাবার হচ্ছে তোমার আসলে যে পরিমাণে অবস্থা হইতো, এখন সবকিছু অনেক বেশি অ্যাভেলেবল করে ফেলছে, এখন আসলে ওরকম হয় না। ওরা আসলে খাবারটা ওরকম লিমিটেড বানানোর পেছনে একটা বড় কারণ ছিল। নটরডেম কলেজ এরকম ভাবে তোমার হচ্ছে যারা ওই ক্যান্টিনের লোক, তাদেরকে তো এটা অ্যালাউ করে না যে তোমার আসলে খাবারটা জমায় রাখবে বা পরে কিছু করবে। এটা এতটা ইন্টারেস্টিং না, মেন ইন্টারেস্টিং হচ্ছে টিফিনের কাহিনী। সো আমি হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে হোস্টেলে থাকছি, সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার আমার আম্মু হচ্ছে আমার সাথে একটা বাসা নিয়ে আমরা থাকতাম। তো আমার আম্মু হচ্ছে তোমার মোটামুটি আমাকে হচ্ছে খাবার দিত। এন্ড হচ্ছে আমার পাশে হচ্ছে বসতো বিশ্বজিৎ, পাশে হচ্ছে বসতো তোমার হচ্ছে বিশ্বজিৎ। এন্ড আমার পাশে হচ্ছে এ আবার হচ্ছে বেশ পরিচিত লোক। আমি হচ্ছে এনডিসি আড্ডাতে ওখানে কথা বলছিলাম, আমরা আমাদের গ্রুপে বেশ কয়েকজন ছিলাম এখানে। সো বিশ্ব যেটা হচ্ছে মানে ওকে আসলে হচ্ছে তোমার মোটামুটি বলো, ওকে সবাই হচ্ছে একটু তোমার কিসের পর রাখতো, সহজ সরল লোক, খুবই সহজ সরল লোক, খুবই নাইফ পার্সন। বাট ও আমার সাথে এসে মাস্তানি করতো, লিটারালি হচ্ছে ও আমার সাথে মাস্তানি করতো। মানে ও আসলে হচ্ছে আমার সাথে এসে একটু পারতো, মানে আমি অ্যাকচুয়ালি কিছু বলতাম না, মানে আমি জানি যে ও খুবই ভালো মানুষ। ও হচ্ছে তোমার আসলে খুবই মানে একদম হচ্ছে আমার এরকম ভাবে, আমি ধর হচ্ছে ক্লাসে এসে বলবো, আগে বলতো এই বের কর কি নিয়ে আসছিস, আমার বলতো বের কর কি নিয়ে আসছিস। আমি বললাম যে আমার এমন মনে হচ্ছে, আমি এরকম ভাবে মাঝে বলতাম, আমি হচ্ছে আমার এমন মনে হয় যে কেমন যেন হচ্ছে আমি আসলে দায় ঠেকে গেছি তোর জন্য হচ্ছে খাবার নিয়ে আসার জন্য। তো বলছে হ্যাঁ, ও এরকম ভালো। এন্ড পর 2 দিন হচ্ছে আমি আসলে তোমার একসময় হচ্ছে নিয়ে গেছি গরুর মাংসের হচ্ছে বিরিয়ানি নিয়ে গেছি কুরবানিদের পরে যখন কলেজ খোলা। সো ও বলতেছে একদিন আমার পাশে ডেকে বলছে, আচ্ছা রিমন তোর কি খারাপ লাগে বা এরকম ভাবে, তুই কি আসলে আমার জন্য এটা করতেছিস? আমি ওটা পরে একচুয়ালি বুঝাই বললাম যে না, মানে এই হচ্ছে কাহিনী, গরুর মাংসের এত আধিক্যর কারণে জিনিস হচ্ছে। এট দ্য সেম টাইম একটা টাইমে আমি মূলত হচ্ছে ওর সাথে শেয়ার করতাম, তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে জিহাদি নাম করে একটা আমার বন্ধু ছিল কলেজে, ওর সাথে শেয়ার করতাম, এর সাথে শেয়ার করতাম, এর সাথে শেয়ার করতাম। ও তোমাদের এই জিহাদি ভাই তো আগের থেকে মনে হয় বলছি, আমি এর কথা জানি না, বাট হচ্ছে তোমাদের এই ভাই কিন্তু হচ্ছে বর্তমান বুয়েটে পড়ে, এন্ড হচ্ছে বুয়েটে ফার্স্ট হয়েছিল 2018 ব্যাচে, কিন্তু বুয়েটে ফার্স্ট হয়েছে। আমি বিশ্বজিৎ জিহাদি আমরা হচ্ছে সবাই মূলত একই এরিয়াতে থাকতাম। মুগদা নাম করে একটা এরিয়া আছে, মুগদা হসপিটালের নাম শুনছো হয়তো বা, নটরডেমের থেকে একটু দূরে, বেশি দূরে না, 15 মিনিটের বা 10 মিনিটের দূরে। সো ওইখানে মূলত হচ্ছে একই এরিয়ার দিকে আমরা থাকতাম, দ্যাটস ওয়াই একটু হয়তো বা যাওয়ার সময় যোগাযোগটা বেশি হইতো। বাট বিশ্বজিতের সাথে আরো বেশি খাতের ছিল আমার কলেজে থাকতাম। সো মোটামুটি হচ্ছে ও ছিল খুবই সহজ সরল, মানে ও হচ্ছে তোমার আসলে ইতস্তত করতো যে নিবে কি নিবে না। সো আমার আম্মু হচ্ছে বিভিন্ন ধরনের খাবার টাবার বানাই দিত, এন্ড হচ্ছে শেয়ার টেয়ার করা হইতো। একদিন আমি হচ্ছে তোমার হাত ধুতে গেছি, এন্ড আসে দেখি কিছুই নাই। বিশ্ব করছে কি, ও নিজে তো খাইছে, ও সবাইকে বিলাই বেড়াইছে, আচ্ছা এনে কে কি খাবি। আমার ওদিন ভীষণ রাগ হয়েছে, বাট হচ্ছে সবার সামনে বললে ও নিজেও অপমানিত হবে, আমি নিজেও অপমানিত হবো, সবই হয়ে যাবে। ওই দিন বলানি, এরপরের থেকে আম্মু হচ্ছে এরকমও অনেকদিন গেছে যে আম্মু হচ্ছে আমার ডবল টিফিনও দিছে। আম্মু অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে আসলে হচ্ছে তোমার ডবল টিফিনও দিছে, বুঝতে পারছো তোমার হচ্ছে। এন্ড
এটাই মোটামুটি এটাই এন্ড হচ্ছে ভালো ছিল, এটা ভালো ছিল। এন্ড হচ্ছে জিহাদি আসলে হচ্ছে জিহাদির অ্যাকচুয়ালি যেটা সব থেকে বেশি আমার ইমাজিন হয় যে জিনিসটা, আমি একটা হচ্ছে পায়েস নিয়ে আসা হয়েছে, মানে পায়েস দিছে আমরা রান্না করে। সো তোমার হচ্ছে জিহাদির আম্মু আবার অনেক অসুস্থ থাকতো, ওর আম্মুর একটু মানে অসুস্থ থাকতো ম্যাক্সিমাম টাইমে। দ্যাটস ওয়াই হচ্ছে ওর বাসার থেকে ওইভাবে খাবার টাবার ওইভাবে হচ্ছে খুব ভালোভাবে আন্টি প্রিপেয়ার করে দিতে পারতো না, দিতে চাইলো। ওর আম্মু ওরা ঢাকাতেই থেকে হচ্ছে পড়ালেখা করছিল। সো বাট ওর ভিতরে যে খুব বেশি হচ্ছে মডেস্টি একটা থাকে, তো সো বিশ্বজিৎ তো ইচ্ছা মতো নিয়ে হচ্ছে, ওর কোনো টেনশন নাই। বাট জিয়াদিন আমি বলছে এই নে, তো ও বলতেছে কাছে কিভাবে নিব, আমি তো চামচ নিছি, ও বলছে কি আমার হাতে দে, ও লিটারালি আমার এরকম বলছে যে আমার হাতে দে। সো আমি হচ্ছে চামচ দিয়ে উঠে আর হাতে দিছি আমি, মানে পায়েসটা অতটা তোমার হচ্ছে পাতলা ছিল না, সো আমি হাতে দিছি। এবার ও হচ্ছে মানে যেরকম হচ্ছে মানুষ প্রসাদ খায় না, বিশ্ব জিহাদি মুসলমান প্রসাদ খাওয়ার মতন একটা খাইছে। তো বলছে জিনিসটা তো খুব ভালো, কি জিনিস? তাই আমি বললাম যে পায়েস, বলছে কি জিনিস। পরে বলছে আরো দেখি, আমি আর একটু খেয়ে দেখি। আমি বললাম যে নে দেখ কেমন হবে। সো ও ছিল হচ্ছে এরা দুইজনই নায়ক ছিল, এ হচ্ছে আমার পরে একটু মাস্তানি করতো, বাট ও এরকম ভাবে কখনোই করতো না, এটা ছিল ভালো। ওকে, যাই হোক, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদেরকে এটা বলে রাখি যে বিগ ব্যাং ব্যাচ 2 তে যারা হচ্ছে ভর্তি হতে যাচ্ছে বা যাদের বন্ধু বান্ধবরা ভর্তি হতে যাচ্ছে, আমাদের পেজে মেসেজ দিলে হবে বা আমার আইডিতে মেসেজ দিলেও হবে। মেনলি পেজে মেসেজ দেওয়া অথবা সাইফুল ইমন ভাইকে মেসেজ দেওয়াটা বেটার। এন্ড হচ্ছে আজকে যদি বাংলাদেশ সিরিজ জিতে যায়, বাংলাদেশ যদি আজকে সিরিজ জিতে যায়, কালকে দুপুর পর্যন্ত যারা ভর্তি হবে তারা এই একবারে কোনো ছাড় না, মানে কোনো ধরনের হচ্ছে ইনস্টলমেন্টে না, একবার হচ্ছে 2150 টাকাতে ভর্তি হতে পারবে। 12টার পরের জন্য না, 12টার পরে না, রিকোয়েস্ট না করাটার জন্য সবাইকে বলা হলো। ওকে, আল্লাহ হাফিজ। তাহলে তাহলে আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, আজকে আমি যদিও খেলা দেখি না, বাট আজকে দেখবো। আমি হচ্ছে আসলেই লাস্টের 2টা খেলাও দেখি নাই। আমি আসলে ক্রিকেট খেলাই দেখি না, খেলা দেখলে একটু ব্যাডমিন্টন খেলা দেখি সবসময়। আমি হচ্ছে একটু খেলা দেখলে একটু ব্যাডমিন্টন, তলে ব্যাডমিন্টন হচ্ছে খেলা টেলা দেখি, বাট হচ্ছে তোমার কখনোই দেখি না। আমার বাসায় দাওয়াত। ওকে, আমি বলে রাখলাম তোমরা স্টুডেন্টরা যদি আসো, আমি অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তোমরা জাস্ট আসো, তোমরা আসলে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আসলে এই পর্যন্ত আসলে নড়াইলে আসলে আমাকে জানাবা, নড়াইলের লোহাগড়া আসলে আমাকে জানাবা। নড়াইলে যদি তোমরা লোহাগড়ায় আসো অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আমি ইনশাল্লাহ কিছু একটা তো করবো। অ্যাড্রেস হচ্ছে নড়াইলের লোহাগড়া, লোহাগড়া এসে তুমি মোটামুটি আমার খুঁজে পাবা। অ্যাড্রেস হচ্ছে নড়াইলের লোহাগড়া, বুঝছো?